ওকে, আমরা সরাসরি চোখ ফেলবো আমাদের মূল বিষয়ের উপর। ওকে, আরেকজন আছে জয়েন করবে, রাইট, সায়ন জয়েন করে গেছে। আমরা লেখাগুলো আগে দেখিয়ে নিই, তারপরে মূল বিষয়ে ফিরছি। রাইট, তোমরা দেখতে পাচ্ছ তো যে লেখা রয়েছে, লেখাটা খুব ছোট আমি জানি, এটাকে আমি বড় করে দিচ্ছি, বাট তার আগের জায়গাটা আমাকে একটু শুরু করতে হচ্ছে। তারাও কেউ একজন জয়েন করতে চাইছে, আমি করে নিই। রাইট, প্রিয়াঙ্কাও জয়েন করে গেছে। আমরা একটু লেখাতে চলে যাই। ওকে, ফাইন। লেখাটাকে আমি বড় করছি, কিন্তু তার আগে আমি লেখার সম্পর্কে যেটা বলছিলাম সেটাতে ফিরবো। যারই লেখা হোক না কেন একটু রেসপন্ড করবে, ঠিক আছে? মানে এটা যার লেখা আর কি, যার লেখাটা স্ক্রিনে আসবে সে একটু বলবে। আমরা যে বিষয়টা নিয়ে ভাবছিলাম, যে কথাগুলো আমরা বারবার বলার চেষ্টা করছিলাম, যে আমাদের যখন রাইটিং তৈরি হচ্ছে, এই আমের আচার সেটাকে নিয়ে লেখা চলছিল। আচ্ছা, এটা কে লিখেছে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট আমি বিষয়টা বলি। অন চিউইং আ পিস অফ আ ম্যাঙ্গো পিকল, প্রবলেমটা কোথায় বলি। প্রথম কথা, অন চিউইং আ পিস অফ ম্যাঙ্গো পিকল কথাটা বলছে, অন চিউইং কেন? মানে এই যে একটা আমের আচার চিবাইতে চিবাইতে বকুল কিছু একটা করলো, অর্থাৎ তিনি এই তার ছেলেবেলা স্মৃতি রোমন্থন করছিলেন। তো সে, আমি একটা কাজ করতে পারি, তো আমার যদি লিখতে সমস্যা হয় আমি বকুল দিয়ে শুরু করি না, তাহলেই তো ঝামেলা শেষ। বলতে পারলাম? অর্থাৎ এই জায়গাটুকুও যদি রাখতে পারি তাও কিন্তু মোর দ্যান এনাফ, ঠিক আছে? তো আমি ওই জায়গাগুলোতে একটু ফোকাস করার চেষ্টা করছি, অনেক অনেক সুবিধা হবে আমাদের যদি আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে চলি। তো এখানে অন চিউইং আ পিস অফ না করে, আসলে চিউইং এর পর অনটা হলে বেটার হতো, চিউইং অন এ পিস। অর্থাৎ অন কথাটাকে আমি যদি এটার পরে রাখতাম তাহলে অনেক বেটার হতো, ঠিক আছে? আ পিস অফ ম্যাঙ্গো পিকল। আচ্ছা, এবার দেখো, এ পিস অফ এ ম্যাঙ্গো পিকল হয় কি? অর্থাৎ এটা হয় না, অলরেডি তুমি এখানে এ বলে দিয়েছো। ম্যাঙ্গো পিকলস, এটা কি গোনা যায়? তুমি পিসটাকে গুনতে পারো, এ পিস অফ। এটা কার লেখা একটু বলবে যদি থাকো, রাইট? বকুল ওয়াজ, এখানে যেটা বলছে কি, একদম ঠিক আছে, রিমেম্বারিং কথাটা বলেছো। তোমার যদি কিছু মাথায় না আসে তাহলে রিমেম্বারিং কথাটার বদলে রিকলিং কথা লেখো, রিকলিং হার চাইল্ডহুড ডেজ। তুমি বলছো রিমেম্বারিং দ্য চাইল্ডহুড হিমসেলফ, এটা তো ইংলিশ হয় না, অর্থাৎ এই জায়গাগুলো একটু ঠিকঠাক করতে হবে, রাইট? আচ্ছা, যার লেখা সে কি আছে? মানে আমাদের এখানে প্রিয়াঙ্কা লেখা। আচ্ছা প্রিয়াঙ্কা, এই জায়গাগুলো ছোট ছোট বড়, খুব বড় বিষয় কিন্তু নয় প্রিয়াঙ্কা, আগেই বলে দিচ্ছি, যে খুব সিরিয়াস ইস্যু মানে ভয়ঙ্কর সেসব নয়। ব্যাপারটা হচ্ছে যে আমার যেহেতু যেভাবেই হোক লেখার অভ্যাস হোক বা যেটাই হোক, সেটার কারণে লেখার মানে কি বলবো, ক্ষিপ্রতাটা বা লেখার যে ঠিকঠাক বুঝে লেখা, সেই জায়গাগুলো হচ্ছে, ধরো কথার কথা বলছি, তুমি এটা লিখলে, লিখে একদিন বাদে ভুলে গেলে তুমি কি লিখেছো, তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো, তুমি আবার আরেকদিন লিখলে, ঠিক আছে? এবার দেখবে যে আগের দিনের লেখা তুমি যেটা লিখেছিলে আর তারপরে একটা পার্থক্য তৈরি হচ্ছে, সেটা যেন আরো ফার্নিশড হচ্ছে। তো এই জিনিসগুলো তুমি করতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সাডেনলি হি ওয়াচড অন দ্য কাইট হুইচ ওয়াজ স্টাকড। আচ্ছা, এই যে কথা লিখলে, সাডেনলি নিয়ে আমার কোনো আপত্তি নেই। হি ওয়াচড অন দ্য কাইট হয় না তো, হি ওয়াচড অন কেন হবে? হি ওয়াচ দ্য কাইট হুইচ ওয়াজ স্টাকড, আর দরকার নেই তো, STUCK, স্টাক কথাটা তো যথেষ্ট। কেন? তার কারণ আমরা কি বলছি, আমরা পাচ্ছি স্টিক, তো স্টিক থেকে কথাটা আসছে স্টাক, বুঝতে পারলাম? সুতরাং ইডি এখানে কোনো প্রয়োজন হচ্ছে না। সো অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। আচ্ছা, এই যে তুমি বললে অন দ্য ব্রাঞ্চ, এটাকে আমি করে দিলাম অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ডেটস ট্রি। ট্রিজ কেন?
এসটা কেন এলো, অর্থাৎ ছোট ছোট ভুল, কিন্তু এগুলো মানে পরীক্ষক ছাড়বেন না, স্বাভাবিক ব্যাপার। এরপরে এটা অনভিজ্ঞতার জন্য হয়নি, যাই হোক আমি ব্যাপারটা বলে দিচ্ছি। হি থট, এই যে তারপরে তুমি কোটের মধ্যে যেটা লিখলে, ইফ আই অ্যাম এবল লাইক ইউথ, এখানে ভুল হয়েছে, এগুলো শিখতে হবে। এই যে যখন আমি বলছি যদি আমার মানে যৌবনের কর্মক্ষমতা থাকতো বা সেই মানে আমার উৎসাহ থাকতো, তো যখন কথাটা বলছি আমি তো এভাবে লিখবো না, আমি কিভাবে লিখবো? তুমি লিখবে প্রথমে ধরো ইফ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইফ এর পর তোমায় কি করতে হবে? সাবজেক্ট লিখতে হবে। তাহলে তুমি লিখলে ইফ আই, তুমি হলে ওয়্যার লেখো, কারণ এটা তো সত্যি নয়, আমি ভাবছি, ভেবে নিচ্ছি। ইফ আই ওয়্যার এবল, ঠিক আছে, অ্যাজ আই, বা অ্যাজ, আমি যদি অতটা জটিল নাও করি তোমার লিখতে অসুবিধা হবে, দরকার নেই, তুমি সহজে লেখো। তুমি ব্যাপারটা কিভাবে লেখো? ইফ আই ওয়্যার এবল অ্যাজ, সহজে লিখে, আই ইউজ টু বি ইন মাই ইউথ। ইফ আই ওয়্যার এবল অ্যাজ আই ইউজ টু বি ইন মাই ইউথ, যেমন আমি আমার যৌবনকালে ছিলাম, ঠিক আছে? তাহলে এটা হলো আমার কন্ডিশন, এটা একটা পার্ট হলো সেন্টেন্সের, ঠিক আছে? আচ্ছা, এটাকে আর কিভাবে লেখা যায়? যেমন আমরা যেভাবে লেখার কথা তোমাদের বলছিলাম, আমি এখানে আসি। প্রথমে ইফ, তারপরে সাবজেক্ট, ইফ আই হ্যাড ধরো কেউ বলছে ইফ আই হ্যাড পোটেন্সি, মানে পোটেন্সি মানে হচ্ছে কার্যক্ষমতা, ইফ আই হ্যাড দ্য পোটেন্সি, ইফ আই হ্যাড দ্য, আরো সহজে লিখি, ইফ আই হ্যাড দ্য স্পিরিট, রাইট? এবার লিখলাম ইফ আই হ্যাড, তারপরে কি লিখছি? ডাইরেক্ট অবজেক্টটাকে রাখলাম, ইফ আই হ্যাড দ্য স্পিরিট অফ মাই ইউথ, ঠিক আছে? বাকিটা লিখতে পারবে, রাইট? তাহলে এইভাবে আমি ব্যাপারটাকে রাখলাম। এরপরে যখন তুমি, আমি ফাইনালি পৌঁছে যাচ্ছি যে পার্টটা লিখবো, এটা হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের পর রেজাল্ট, অর্থাৎ আমি প্রিন্সিপাল ভার্বে চলে যাচ্ছি, প্রিন্সিপাল ক্লজে চলে যাচ্ছি। সেখানে কি লিখবো? যে তাহলে আমি ঘুড়িটা গিয়ে পেরে আনতাম গাছ থেকে। তাহলে কি লিখছো? এই বাই রানিং না, তাহলে এরপরে যেটা হয়, আই উড হ্যাভ, এটা আবার ঠিক আছে। সো আই উড হ্যাভ পিকড আপ, না, এখানে পিকড আপ তো নয়, পিক ডাউন, ঠিক আছে? আমি সেটাকে পেরে আনবো বলছি, পিক ডাউন দ্য কাইট। আচ্ছা, আই উড হ্যাভ পিক ডাউন দ্য কাইট, তাহলে এইবার গিয়ে সেন্টেন্সটা ঠিক করলো। তারপরে সে নিজেই নিজেকে বলছে যে ঈশ্বর যে কেন কেড়ে নিলেন বয়স বাড়ার সাথে সাথে কর্মক্ষমতা, এই একটা আফসোস তিনি করছেন। সো ওয়াই দ্য অলমাইটি রিডিউসড, এই যে কথাটা লিখেছো, এবিলিটি অফ, এই যে বডি কথাটা লিখছো, এবিলিটি অফ বডি ব্যাপারটা আসে না, মানে দেহের ক্ষমতা নয়, শারীরিক ক্ষমতা বলতে তুমি যেটা বোঝাতে গিয়ে বডিটা লিখে ফেললে, এখানে গন্ডগোল হয়ে গেল। while the age was increasing, তুমি age was এ চলে গেলে, এখানে যেটা বলছে কেন যে কেড়ে নিলেন, রাইট? তো সেটাকে কিন্তু আমরা প্রেজেন্টে বলতে পারলে ভালো হতো। তাহলে এই যে ভুলগুলো হলো, গ্রামাটিক্যাল মিস্টেক প্রচুর আছে, যার জন্য নাম্বারটা কমলো, আদারওয়াইজ কিন্তু কমার কথা না। ঠিক আছে? মানে ধরো কথা কথা বলছি, এইটাই আমি, তুমি দেখালেই বুঝতে পারবে, মানে কুড হ্যাভ বিন, আরামসে আমি এখানে 9 পেতাম, আরামসে, যদি আমার অন্তত গ্রামাটিক্যাল জায়গাটা ঠিক থাকতো। চলে আসবো পরেরটাতে, এটা কার লেখা? সো বকুল, এই দেখো, এই যে লিখেছে, ও কিন্তু একদম সাদামাটা লিখেছে, আর প্রচুর নাম্বার পেয়েছে। আমি কার লেখা আমি জানি না, বলবে হ্যাঁ যদি কেউ থাকো। নাম্বার পাওয়ার কারণ কি? নাম্বার পাওয়ার একটাই কারণ, নাম্বার পেয়েছে এই কারণে যে এখানে যে লেখাটা তৈরি হয়েছে, সেই লেখার মধ্যে একটা সারল্য আছে। সারল্য ইন দ্য সেন্স, কোনো গ্রামাটিক্যাল কি বলবো কমপ্লিকেশনসে ঢোকেনি, এই চিবাইতে চিবাইতে ব্যাপারটাকে অন্যভাবে ম্যানেজ করেছে,
প্রথমেই সাবজেক্ট নিয়ে এসছে। সো বকুল ওয়াজ একদম পরিষ্কার। রেমিনিসিং কথাটা মানে কি? রেমিনিসিং মানে স্মৃতিচারণ করা। তাহলে এই যে তিনি শৈশবে স্মৃতিচারণ করছিলেন, শৈশবের কথা বলছিলেন, এখানে স্মৃতিচারণ কথাটা দারুণভাবে আসে। সো বকুল ওয়াজ রেমিনিসিং অ্যাবাউট হার চাইল্ডহুড, এবং অ্যাবাউট কথাটাও রেমিনিসিং এর সঙ্গে খুব ভালো যায়। মানে পরীক্ষক কিন্তু কতটা সাহিত্য মূল্য তার দুর্দান্ত হলো সেসব দেখবেন না। ধরো কেউ লিখলো রেমিনিসিং না করে, সো বকুল ওয়াজ হ্যাভিং a trip down her, আমি দা লিখেছিলাম, ওটাকে হার করলাম, ডাউন হার চাইল্ডহুড ডেজ। এই যে যখন কথাটা বলছি, তাহলে এটা তো দারুণ একটা লেখা হলো। সো বকুল ওয়াজ হ্যাভিং এ ট্রিপ ডাউন হার চাইল্ডহুড ডেজ। তাহলে কি এই লেখাটা আর এই লেখাটার মধ্যে কোনো একটা মানে হ্যাঁ একটু পোয়েটিক্যাল একটু বিষয় হবে ঠিকই, কিন্তু তোমাদের যা পরীক্ষা ক্লার্কশিপ, এটাতে আমি যে এতটা লিখলাম, এই যে হ্যাভিং এ ট্রিপ ডাউন দ্য মেমোরি লেন, ডাউন দ্য চাইল্ডহুড, এটা একটা ইডিয়াম ইউজ করলাম, এটা দিলে যে আমি বিরাট কিছু নাম্বার পেয়ে যাবো তা নয়। তার থেকে এই সহজ শব্দটা রেমিনিসিং, কোনো আপত্তি নেই। হ্যাঁ, এবার আমি জানার জন্য পাশাপাশি লিখবো যে এই যে ওয়াকিং ডাউন দ্য মেমোরি লেন, হ্যাভিং এ ট্রিপ ডাউন দ্য চাইল্ডহুড, এই কথাগুলো আমি পাশে নোট করে নেব। কেউ বললো স্যার হার্কিং ব্যাক লিখতে পারি? হ্যাঁ সরি, হার্কিং ব্যাক বলছি, এই যে হার্কিং টু দ্য চাইল্ডহুড ডেজ, তাহলে হার্কিং টু কথা লিখতে পারি। বা বললে লুকিং, সরি আমি এখানটা মুছে দিচ্ছি যাতে সুবিধা হয় আমাদের। দ্যাট ইজ লুকিং ব্যাক অন লিখতে পারি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। অর্থাৎ সে তো লেখাই যায়, কিন্তু আমার মূল বিষয়টা আর চাইল্ডহুড মেমোরিজ। ওয়াইল এই যে শব্দটা ইউজ করলো কি, নেবলিং আ পিস অফ ম্যাঙ্গো পিকল, মানে আসলে নেবল কথাটা মানে হচ্ছে একটা ছোট্ট বাইট দেওয়া। এই জায়গাটায় না নেবলিং কথাটা বললাম, আপত্তি নেই, আমি এখানে কিছু আটকাইনি, আমি নাম্বার দিয়েছি। সো ওয়াইল নেবলিং আ পিস অফ ম্যাঙ্গো পিকল, অর্থাৎ যখন সে চেবাচ্ছিল। তাহলে এই যে জিরান্ডের ব্যবহারটা ও অ্যাভয়েড করে গেল, করাই যেতে পারে, কোনো সমস্যা নেই। বাট এটা কার লেখা কেউ বলবে? মানে সামনে কেউ আছে, মানে যার লেখা আছে কি মঞ্জুষটা লেখা? আচ্ছা রাইট। তো নিবলিং কথা নিয়ে আমার কোনো আপত্তি নেই, পুরোটাই ঠিক আছে, কিন্তু এটা খেয়াল করবে নিবলিং কথাটা মানে হচ্ছে হালকা একটা কামড়টা, মানে চিবাইতে চিবাইতে যাটার মধ্যে। ধরো যখন আমি মানচিং কথাটা বলছি, এই যে বেশ মানে একটা রিলিশ করে চেবানো, সেভার করা, রাইট? সরি কি লিখছি, রাইট। এই জাতীয় লেখার ক্ষেত্রে মাঞ্চ কথাটা, এই মানচিং যখন লিখছি, সেটা যেটা হয় এটা কন্টিনিউ চেভিং, সেইটা কিন্তু নিবলিং এ আসে না। কিন্তু ঠিক আছে, আমি দেখলাম যে বাকি লেখা ঠিকই আছে, সহজ সরল লেখা, কোনো প্রবলেম নেই। A piece of mango pickle, right? Suddenly her eyes fell upon the kite, এই যে আমার দৃষ্টি গিয়ে পড়লো, এখানে আইজ কথাটাকে সহজভাবে লেখা হয়েছে, কোনো আপত্তি নেই। fell upon the kite that had been stuck, এই যে stuck, একটু আগে অঙ্কিতাকে যেটা দেখালাম আর কি, যে এখানে স্টাক কথাটা স্টাকড কেন হবে না, স্টিক থেকে স্টাক হয়েছে, রাইট? অন দ্য ব্রাঞ্চেস, এটা ব্রাঞ্চেস করলে বেটার, বা অন এ ব্রাঞ্চ করো তাহলে আরো ভালো হয়, অন এ ব্রাঞ্চ অফ এ ডেট পাম, রাইট? তাহলে এইভাবে বললে ব্যাপারটা সুন্দর বোঝানো যেতে পারে। অর্থাৎ এখানেও কিন্তু সেই জায়গাটা আমাদের তৈরি থাকতেই পারে, অসুবিধা নেই, ঠিক আছে? নাও শি থট, রাইট, কি ও হ্যাভ আই হ্যাড দ্য, এইখানে একমাত্র ভুল আছে, ছোট্ট ভুল, তো খুব একটা বেশি পানিশমেন্ট না দিয়ে বলা যেতে পারে মোটামুটি নাম্বার ভালোই আসতে পারে। ও এই হ্যাভ আই হ্যাড দ্য আইজ, সরি এনার্জিজ লাইক চাইল্ডহুড, এই যে কথাটা বললাম আসলে গন্ডগোল হয়ে গেছে। হ্যাভ আই হ্যাড কথাটা হয় না, হ্যাড আই হ্যাভ। আমি যে অ্যারো দিলাম, অ্যারো দিয়ে জায়গাটাকে বুঝতে পারলাম। আমি বলি
যেমন আমি ডাইরেক্টলি যদি লিখতাম তাহলে প্রথমে কি করতাম, সাবজেক্ট রাখলাম, তারপরে কি সরি আমি প্রথমে ইফ রাখতাম, ইফের পর সাবজেক্ট রাখতাম, তারপরে হ্যাড দিতাম, তাহলে হ্যাডের পর আমি PV3 দিতাম, তারপর আমি অবজেক্ট রাখতাম। এটা হচ্ছে আমার বিষয় আমি যখন কন্ডিশনটাকে লিখছি, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা লিখছি। তাহলে ইফ আই হ্যাড, এই যেটা আমি বলছিলাম, ইফ আই হ্যাড এনার্জি লাইক চাইল্ডহুড, এটাকে না করে ইফটাকে যদি আমি অমিট করতে চাই তাহলে কি করতে পারি, এটা হচ্ছে আমার প্রশ্ন। সেটাকে আমি অমিট করতে গেলে কি করব, সিম্পল, হ্যাডটাকে ইফের জায়গায় নিয়ে চলে আসব, অর্থাৎ হ্যাড আই, এই যে লিখেছে, তাহলে হ্যাড আই এর পর ভার্ব কি হবে, PV3, তাহলে হ্যাড আই PV3 কি হবে, হ্যাড, অর্থাৎ আমার এই জায়গাটা হবে, সেই জায়গায় ভুল করে এখানে হ্যাভ হয়ে গেছে। আশা করি এই জায়গাটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি। সো হ্যাড আই হ্যাড, আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম, মন্দিরটা ক্লিয়ার আছে, বাকিদের ক্লিয়ার আছে, রাইট? সো এনার্জিস লাইক চাইল্ডহুড, এবার তো ঠিক আছে, আই উড রান করতে পারি, আই উড হ্যাভ রান করতে পারি, যেটা খুশি। অ্যান্ড পিক দ্য কাইট ডাউন, একটু আগেই যেটা বললাম আর কি, অঙ্কিতাকে পিক দ্য কাউট ডাউন কেন হবে, আপ না করে কেন ডাউন কথাটা করব। এরপরে লেখা হচ্ছে সো হোয়াই হ্যাজ, এবার খেয়াল করে দেখো যেটা বলছিলাম যে কেন প্রেজেন্ট টেন্স, কারণ এখানে আবার তিনি চলে এলেন এই বিষয়ে যে কেন যে ঈশ্বর আমার মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাটনির ক্ষমতা পায়, যেটা হয় আর কি, ওটা কমিয়ে দিলেন, এই যে বলছি সক্ষমতা কমিয়ে দিলেন। সো হোয়াই হ্যাজ অলমাইটি রিডিউসড মাই ভিগার, রাইট? এখানে হ্যাজ এর ইউজ হয়েছে, এটা বিষয়ে দেখার মতো, রাইট? অ্যান্ড আই গট, মানে অ্যাজ আই গট এজেড, অ্যাজ আই গট এজেড কেন কথাটা বললো, এবার বিষয়টা সেটাও একটু বুঝে নেওয়া দরকার। আসলে যখন আমি বলছি অ্যাজ আই গট এজেড, কখন ব্যাপারটা বলছে যে এজ বাড়ার সঙ্গে সঙ্গে, তো এটার বেটার এক্সপ্রেশন হতে পারে, কিন্তু অন্তত এইটুকু দিলেই নাম্বার পাওয়া যাবে, আমি ওই জায়গাটা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, নাও অপারেশন সিন্দুর, এবার এটা নিয়ে একটু লেখা হচ্ছে, আমি জাস্ট আ মিনিট। অপারেশন সিন্দুর নিয়ে কার লেখা আমি জানি না, বাট অঙ্কিতার লেখা। এই যে লেখাটা এসছে, এই লেখাটার একটা বিষয় হচ্ছে, যেই যখনই লেখাটা আসছে, এটা হচ্ছে একটা সেটেল লেখা, এই লেখাটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এবার একটাই সমস্যা, সেটা হচ্ছে ওয়ার্ড লিমিট। আমি যেটা লিখলাম কোনো অসুবিধা নেই, একেবারে টাইটেল থেকে শুরু করে অপারেশন সিন্দুর একদম পরিষ্কার লিখেছে। এবার এই যে যখনই আমি একটাই বিষয় এলো, সেটা হচ্ছে যে বাই এ স্টাফ রিপোর্টার দিয়ে কোলন দিয়ে লেখা শুরু, এটা সেদিন একটা জায়গায় গিয়ে মানে মানে যেটা হয় আর কি, কোচিং সেন্টার যেমন, সেখানে গিয়ে ওটা নজরে এলো। একজন আমাকে জিজ্ঞেস করলো যে স্যার, আমরা যখন বাই এ স্টাফ রিপোর্টার লেখাটা লিখবো, তখন কি মানে ওটা দিয়ে কোলন দিয়ে লেখাটা শুরু করে দেবো এডিটোরিয়ালে? আমি বললাম মানে মানে ইনসিডেন্টাল এবং এডিটোরিয়ালে দুটোই। আমি বললাম কেন? বললো যে এটা নাকি এখন বলছে সবাই। আমি বললাম সবাই মানে? ওরা নাম টাম কিছু বলতে চাইল না, ঠিক আছে সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু ঘটনা হচ্ছে আমি ইনস্ট্যান্টলি ওদেরকে যেটা করলাম সেটা হচ্ছে বললাম যে ইনস্টিটিউশে যে আপনাদের আজকের পেপার বা যে কোনো একটা দিনের পেপার যদি কিছু দিতে পারেন। তো ইংলিশ ছিল না, বাংলাটাই দিল। বাংলা দুটো পেপার ছিল, একটা আনন্দবাজারও ছিল, আরেকটা দেখলাম ওই গণশক্তি ছিল। তো যাই হোক, যেটাই হোক, আমি দুটোই নিলাম, দুটো নিয়েই দুটোই দেখালাম। কোনো জায়গাতেই নিজস্ব সংবাদদাতা এটা লেখার পর খবর শুরু হয়নি।
ঘটনাটা হচ্ছে, ধরো আমাদের যে লেখাগুলো থাকে, লেখাগুলো কি থাকে, আমরা দেখি একটা এক একটা কলাম, ধরো এই কলাম একটা, এই কলাম একটা, 3 কলাম জুড়ে একটা লেখা হচ্ছে, এরম এরম ভাবে লেখাটা হয়, তাই তো? আমরা যেমন খবরের কাগজে দেখি। এবং ওরা কি করে, এই যে খবরের কাগজে যে কোনো একটা কলামের ওপর লেখাটা আছে, ধরো এইখানে লেখাটা আছে, বা হয়তো মাঝখানে আছে, এই বাই স্টাফ রিপোর্টার লেখাটা ধরো এইখানে আছে, বা একদম এইখানে আছে। এইবার যখন 3টে কলামে লিখছি, তখন আমার লেখাটা এরকম পজিশনে থাকছে। এবার আমরা তো আর কলাম দিয়ে লিখছি না, আমরা তো নর্মাল প্যারাগ্রাফ মেনটেন করে লিখছি, অর্থাৎ সোজা কথায় সিঙ্গেল কলাম রাইটিং। তো সিঙ্গেল কলাম রাইটিং এ বাঁ দিকে রাখতে গিয়ে এটাকে এখানে রাখবো কেন? কোনো মানে নেই তো, রাইট? অর্থাৎ এইটাকে একটু মেনটেন করতে হবে যে আমরা বাই স্টাফ রিপোর্টার কথাটাই আমি এই যে এইগুলো দিলাম, এগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রুফ রিডিং এ লাগে। এই সাইনটার মানে হচ্ছে এখানে স্ক্যান করতে হবে। আচ্ছা, করে আমাকে এটা অপারেশন সিন্ধু, তুমি যেখান থেকে লেখাটা শুরু করেছো, এটাকে নামাতে হবে, নিচে লিখতে হবে। আর বাই স্টাফ রিপোর্টে তুমি বাঁ দিকেও রাখতে পারো, ডান দিকেও রাখতে পারো, মাঝখানেও রাখতে পারো, যেখানে খুশি। এইটা খেয়াল রাখবে। এটা কিন্তু অনেকের মধ্যে এখন দেখছি, কি কারণে আমি বুঝতে পারছি না। এনিওয়ে, চলো শুরু করছি। অপারেশন সিন্ধু লঞ্চ বাই ইন্ডিয়া অন, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আসলে খেয়াল রাখবে, এমনি অসুবিধা নেই, পড়তে তো আমরা সবই পারি, কোনো চাপই নেই, কিন্তু দেখবে যে বিষয়টা যেন মানে কোনো কিছু ডাউট হলে চট করে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? ব্যাস, তাহলেই হবে। অপারেশন সিন্ধু লঞ্চ বাই ইন্ডিয়া অন, এত এত ডিটেলস দিয়েছে, একদম ঠিক লিখেছে। ইজ আ রেসপন্স টু দ্য পেহেলগাঁও। এবার অনেকেই বলবে স্যার ইজ কেন, এটা তো ওয়াজ হওয়া উচিত ছিল। নট নেসেসারিলি, সেই বিষয়টাকে নিয়ে তখন লেখা হচ্ছে, এটা ইজ লেখা যেতেই পারে, ঠিক আছে? টেরর অ্যাটাক তাহলে এর ডিটেলসটা বললাম। সো হুইচ কিল 26 সিভিলিয়ানস, রাইট। এইখানে আমার একটা ছোট্ট অবজারভেশন আছে, সেটা হচ্ছে এই যে আমি করলাম সিভিলিয়ানস বললাম, করে হঠাৎ করে ইট এলিমিনেটেড 9 টেরর ক্যাম্পস, কিল্ড ওভার 100 টেররিস্টস বলে আমি দিতে ইট। ইটটা কি? আমি এতক্ষণ যে কথাটা বললাম পেহেলগাম টেরর অ্যাটাকের কথা বলছি। পেহেলগাম টেরর অ্যাটাকে কি হয়েছিল? 2025-এ, যেটা এত এত মানুষ, এত এত সিভিলিয়ানকে, 26 জন সিভিলিয়ানকে খুন করেছিল, তার এগেনস্টে অপারেশন সিন্দুর করা হয়েছিল। তারপরে হঠাৎ করে ইট এলিমিনেটেড, অর্থাৎ তুমি নতুন করে শুরু করো, নতুন করে শুরু করো, দ্য অপারেশন এলিমিনেটেড। নইলে কি হয়, ইমিডিয়েট অ্যাকশন কাজ করে, যে এই যে পেহেলগাঁও টেররিস্ট অ্যাটাক, এটা বোধহয় মানে এতগুলো টেরর ক্যাম্পকে ঘুরিয়ে দিয়েছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। এই জন্য আমি এখানে একটা ব্র্যাকেট করলাম, যে এইখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি লেখো দ্য অপারেশন, ঠিক আছে, এলিমিনেটেড বলে লেখো, তাহলে ব্যাপারটা ঠিকঠাক থাকে এবং বাকিটা পুরোপুরি ঠিকই আছে। এবার এইখানে এসে, যেমন এইখানে আমরা যা এলাম, ডেলিভারিং স্ট্রং, এই যে কথা লিখছো ডেলিভারিং স্ট্রং, কি এটা? টু ব্লাইন্ড ডেলিভারিং স্ট্রং রিভিউ তো? আচ্ছা, প্রথম কথা, না 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি রিভিউ বোঝা যাচ্ছে, আমি ভাবলাম বোধহয় অন্য কিছু। আচ্ছা, এনিওয়ে, ডেলিভারিং স্ট্রং রিভিউ টু ব্লাইন্ড টেরোরিজম নয়, মানে তোমার সবটাই ঠিক আছে, শুধু রিভিউটাকে তুমি উঠিয়ে দেবে। রিভিউ হচ্ছে, ধরো আমি আমার মেয়েকে বকছি, দ্যাট ইজ, ধরো আমার কোনো স্টুডেন্ট কিছু গন্ডগোল করেছে, আমি তাকে বকাঝকা করছি, সেটা রিভিউ, সিম্পল ওয়ান। কিন্তু আমরা একটা ক্রাইমের কথা বলছি, বুঝতে পারলে? সেখানে রিভিউ টিপ হবে না, ঠিক আছে? তুমি যেটা দিলে, আচ্ছা অসুবিধা নেই, মানে তুমি বুঝতে পারলেই হলো। এবার তুমি ডেলিভারিং এ স্ট্রং রিটালিয়েশন লেখো না, কোনো আপত্তি নেই, ঠিক আছে? কোনো মানে বিন্দুমাত্র আপত্তি নেই। তুমি এখানে, আমি রেখেই দেখলাম,
রিটালিয়েশন লিখে দাও, ঠিক আছে, টু দ্য ব্লাইন্ড টেরোরিজম। এখানে ব্লাইন্ড কথাটার পেছনে আমার একটা বিষয় আছে, টেরোরিজম ইজ অলওয়েজ ব্লাইন্ড। এই ব্লাইন্ড কথাটা না লেখাই ভালো, আর যদি ব্লাইন্ড লিখি তাহলে আমায় বলতে হবে ওয়াই ব্লাইন্ড, মানে ব্লাইন্ড কেন এক্ষেত্রে, তার কারণ এই যে ঘটনাটা ঘটেছে সেটা বেছে বেছে হিন্দু সম্প্রদায়কে তার পরিচয় জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে, তাই আমি ব্লাইন্ড বললাম। মানে দুটো মানে যেন পাশাপাশি যায়, আমার বক্তব্য হচ্ছে এইটা, ঠিক আছে। চলো বাকি তো ঠিকই আছে। এইবার তুমি আবার লেখা শুরু করলে যখন, তখন লিখলে অপারেশনস এইম টু ডিস্ট্রয় এই টেরর লঞ্চ প্যাডস বলে তুমি তারপর লিখলে। এবার তুমি সরাসরি জেইসের গ্রুপটায় চলে যাও, এটাকে রিপিট না করে, আদারওয়াইজ লেখা ঠিক আছে। এখানে লিখলে ইট এমফাসাইজড এই যে জিরো টলারেন্স পলিসি where the terrorists and their state backs কি আছে স্টেট ব্যাকার্স নাকি আর ইকুয়ালি, হ্যাঁ, আর ইকুয়ালি অ্যাকাউন্টেবল। হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা লিখেছো এটা ঠিক আছে, অসুবিধা নেই। এমফাসাইজড কেন, ইট এমফাসাইজ জিরো টলারেন্স কেন? এমফাসাইজ মানে হচ্ছে কোনো একটা বিষয়ের উপর জোর দেওয়া। তুমি এখানে পরিষ্কার লিখো, এটা এমফাসাইজের দিন শেষ। It established, right, it proved zero tolerance, তুমি এই জাতীয় শব্দ লেখো, তবে লেখার মধ্যে সেই জোরটা আসবে। মানে মুখে যেটা জিরো টলারেন্স বলেছে, দ্যাট ওয়াজ মেড ইনটু অ্যাকশন, সেটাকে কাজে পরিণত করেছে। সুতরাং এখানে এমফাসাইজ না বলে এক্সিকিউশন লিখতে পারো। আমি ব্যাপারটা বলতে বলি, ইট এক্সিকিউটেড জিরো টলারেন্স, এই শব্দগুলো একটু খেয়াল করে নেবে, তাহলেই দেখবে লেখাটা আরো ভালো হয়ে গেছে, রাইট। বাকি আমার কিছু তেমন বলার নেই, লেখা খুবই সুন্দর হয়েছে, এবং এখানে 15 আছে, আরামসে এটা 17 চলে যেতে পারতো যদি ছোট ছোট এই ভুলগুলো, ভুল নয় মানে জাস্ট বেটারমেন্টগুলোর দিকে নজর রাখতাম, তাহলেই ভালো জায়গায় চলে যেত। নাও, তো বকুল ওয়াজ শেভিং অন এ পিস অফ, এই যে আগের লেখাটার এটার মধ্যে যেটা তফাৎ হচ্ছিল যে অন চিভিং আর চিভিং অন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে চিভিং ওয়ান ইজ কারেক্ট, ঠিক আছে। তো চিভিং জায়গায় মানচিং করতে পারলে খুব ভালো হয়, আর নট অ্যান ইস্যু, আমরা এভাবে করতেই পারি, ঠিক আছে। আ পিস অফ, রাইট, এটা আছে, এখানে কিছু আমার বলার নেই, এখানে ভুলের জায়গা প্রায় নেই বললেই চলে, আদারওয়াইজ দ্য রাইটিং ইজ ভেরি গুড। শুধু এইখানে লাস্ট পার্টে এসে যেটা পেলাম সেটা হচ্ছে যে কি শর্ট দা, এটা কি লিখেছো আমি বুঝলাম না। আচ্ছা, স্পার্ক অফ দ্য বডি, না না, এইখানেই গন্ডগোলটা হয়েছে। এইটা বাকি লেখাটাই ঠিক আছে, অ্যাজ উই, সরি, হ্যাঁ, অ্যাজ উই এজ, একদম ঠিকই আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে আমরা আমাদের শারীরিক সক্ষমতা কমে যাওয়ার কথা লিখেছে, তো শর্টেন ততটা চলতে পারে, স্পার্ক অফ দ্য বডি বলে কিছু হয় না, এরকম ব্যাপারটা লিখবো না। শরীরের তেজ তা না, আমি লিখবো যে আওয়ার এবিলিটি, ব্যাস এইটুকু বললেই তো যথেষ্ট, ঠিক আছে। আওয়ার স্পিরিট, আওয়ার ইউথ স্পিরিট, আওয়ার এনার্জি, আওয়ার ভিগার, পোটেন্সি, আমি অনেকগুলো শব্দ নিয়ে আলোচনা করছিলাম, তো এরকম যে কোনো একটা লিখলেই হবে, খুব একটা বড় কিছু নয়। নেক্সট, এটা কার লেখা, এটা কার, আচ্ছা ক্লাসে, আচ্ছা না, আচ্ছা বলে আমি লেখা একদম পারফেক্ট আছে, অর্থাৎ আমি যখন লিখছি যে অপারেশন সিন্ধু আফটার সাইলেন্স, খুব সুন্দর টাইটেলটা হয়েছে, মানে ক্যাটাগরিটা মানে এস্টাবলিশড হয়েছে। এবং এখানে আমি লিখলাম যা ডিটেলিং করলাম পেহেলগামের সম্পর্কে সব করেছি। নাও ইট রিপোর্টের, থেকে ভালো হয়েছে যে গ্রামাটিক্যালি কোনো জায়গায় কোনো ছোঁয়াবার বিষয় নেই, ঠিক আছে, অর্থাৎ এখানে যা ইনফরমেশন ছিল ঠিকঠাক রয়েছে। এবার একটা বিষয় হচ্ছে, দ্য কোড নেম সিন্ধুর holds deep cultural significance, symbolizing the vermilion worn by Hindu married women
and it is a tribute to the victims including তারপর তুমি নাম বলেছো এইটা প্রয়োজন নেই কেন বলছি অলরেডি আমি তোমার লেখা গুনে দেখলাম অনেকটা ঠিক আছে ঠিক আছে বাকি লেখা সবটাই ঠিক আছে তুমি এখানে শর্ট করো আমি নাম্বার দিয়েছি 17 দিয়েছি কোনো অসুবিধা নেই লেখা একদম ফ্ললেস রাইটিং কোনো চাপ নেই কিন্তু আমার বিষয়টা হ্যাঁ 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 আচ্ছা সে তো ভালো কোনো অসুবিধা নেই হুম আচ্ছা ঠিক আছে সেটা কোনো সমস্যাই নেই তুমি না দরকারও নেই এখন নতুন করে কিছুই করবে না তুমি যে লিখেছো একদম ঠিক লিখেছো ভালো লেখা হয়েছে মানে আমার বক্তব্য হচ্ছে যে লেখাটা অলরেডি ঠিক আছে সেটাকে আমি যেন আর না সরাই অর্থাৎ রেখা অলরেডি আমার ডান কিন্তু কথা হচ্ছে তুমি এত বড় লেখাটা ওই সময়ের মধ্যে নামাতে পারবে এটা প্রায় আমি হ্যাঁ ওই কারণেই আমি বললাম কারণ তুমি লিখেছো 277 নাকি 67 কত একটা দেখলাম এতগুলো শব্দ লেগেছে এবার সেটা কিন্তু অ্যাবসার্ড হয়ে যাবে ঠিক আছে আমি দেখাবো বিষয়ে আমি তাহলে আমাদের লেখাটা শর্টে কি করে লেখা পারে হ্যাঁ বলো ওইটার জন্যই তো আমি বলছি বারবার করে তোমরা দিয়েছো এমন খুবই ভালো হয়েছে কোনো আপত্তিই নেই 15 মিনিট লাগলে বাকি লেখা কখন লিখবে হ্যাঁ ওইটাই আমি টেনশনে আছি আর আমার অন্য কোনো বিষয় নেই লেখা তো ভালো হচ্ছে ঘটনা হচ্ছে যে যে লেখাগুলো আমাকে এর হাফ অফ দ্য অ্যামাউন্টে শেষ করতে হবে সেটাই তো গন্ডগোল হয়ে যাচ্ছে যেমন এই যে ট্রান্সলেশন যেটা লিখেছে আমি দেখাবো এটার জন্য লেখাগুলোর কিরকম জায়গায় আনা যেতে পারে এবং দেখবে যে সত্যি বলছি একদম মানে তোমার এরাই বুঝতে পারছো ভাই এই প্রথম যে লেখাটা পেলাম করলাম ঠিক আছে এই যে লেখাটা এটা ভুলগুলো বুঝতে পারলাম ভুলগুলো ঠিক হলে আমি কত বললাম 9 দেবে তার মানে হিউজ মার্কস দেবে এবার এটা আমি জেনে বলছি হঠাৎ করে মাথায় এলো আমি বলে দিলাম কালকে রাত্রে স্বপ্ন দেখেছি এরকম তো নয় যেমন এখানে যে লেখাটা লিখেছে এটা করলাম 11 দিলাম কেন দিলাম কারণ ইজি কোনো রকম জটিলতা ছাড়া লেখা একটা ছোট্ট ভুল হয়েছে তো হোপফুলি এটা মানে সিলি মিস্টেক ওই জন্য আমি নাম্বারটা আর কাটিনি এবং এক্সামিনার কিন্তু তাই করেন ভ্যাড এর গন্ডগোল দেখেই বুঝে যাবে যে বাকি লেখা যখন ঠিক আছে এটা জানে হয়তো ভুল করে ফেলেছে তাহলে বুঝতে পারছি এতে যদি 11 দিয়ে দেয় তার মানে তোমাদের মানে এই যে 277 260 শব্দের লেখার কোনো মানে নেই আমি এই বিলিফটাই আনার চেষ্টা করছি আদারওয়াইজ লেখা তো ঠিক আছে কোনো অসুবিধা নেই এই যে সুন্দর লিখেছে 15 এবং ছোট ছোট যে ভুলগুলোর কথা বলছি ওগুলো হলে এটাই 17 হয়ে যেত অর্থাৎ এমনটা নয় যে ব্যাপারটা ছোট লিখলে বা খুব মারাত্মক কোয়ালিটির লেখা না হলে বোধহয় নাম্বার দেবে না এরম নয় ঠিক আছে লেখা যেটা আছে অলরেডি করে ফেলেছো কোনো আপত্তি নেই শুধু জিনিসগুলো অমিট করে দাও যেমন এই যে সিন্দুর কোড নেমটা কেন দেওয়া হয়েছে সম্ভবই না দেওয়া সম্ভবই না দিলেই বেশি হয়ে যাবে পুরো উড়িয়ে দাও আচ্ছা এখানে যে বিখ্যাত কথাগুলো কোটগুলো করা হয়েছে উড়িয়ে দাও ঠিক আছে অর্থাৎ এই যে এই কোট বা এই তাদের কথা বললাম যেটা সেগুলো উড়িয়ে দিলেই দেখবে একদম লেখা কিন্তু এটা কি পৌলমীর লেখা না কে বললো জানো এটা কার লেখা বলে জানো
আচ্ছা যাই হোক, এনিওয়ে জারি লেখা থাক। আর তাকে একটু বলে রাখা যে এগুলো যদি সরিয়ে দিই তাহলেই কিন্তু আমার লেখাটা পৌলমী, রাইট, পৌলমীর লেখা কিন্তু ঠিক ওয়ার্ড লিমিটে চলে আসবে। যেমন এই ট্রান্সলেশনটা রয়েছে, হ্যাভিং এ পিস অফ ম্যাঙ্গো পিকল, মুকুল বাজার, এটা ঠিকই আছে, প্রথম অংশ ঠিকই ছিল, এইখান থেকে শেষ হয়ে গেল। এই যেই আমার কোর্টে ঢুকে গেল, এই যে এখানে বলছে ইফ আই কুড হ্যাভ, হয় না তো, অর্থাৎ এটাকে আমাকে জেনে লিখতে হচ্ছে। ঠিক আছে, ওই যেমন আমি ফর্মুলাগুলো দেখালাম, ঠিক ওই ফর্মুলা অনুযায়ী লিখে নিতে হবে। রেকর্ডিং থাকবে, আরো ভালো করে দেখে নেবে, কোনো অসুবিধা নেই। দ্য ফিজিক্যাল স্ট্রেংথ, এই যে ফিজিক্যাল স্ট্রেংথ কথাটা লিখে আমি কাটিনি, বাট ঠিকই আছে, আমি আপাতত এখানে কোনো আপত্তির জায়গা দেখছি না। লাইক দ্য আর্লিয়ার, এইখানে আমার আপত্তি আছে। ঠিক আছে, একদম সরিয়ে দাও না, লাইক মাই ইয়াং এজ লেখো, কিছু না পারলে শুধু এইটুকু লিখি তাহলেও যথেষ্ট হবে। আই উড পুট দ্য কাইট ডাউন, হয় না তো। ঠিক আছে, এই যে যখন আমি কথাটা বলছি, পুট কেন, পুট তো আসে না। সো পিক ইট ডাউন, ফেচ ইট, FETCH, ফেচ। ঠিক আছে, ব্রিং আর দরকার নেই, আমি পারবো না, আমি ব্রিং লিখবো। ব্রিং দ্য কাইট ডাউন, ঝামেলা শেষ। ঠিক আছে, এবার কিভাবে, রানিং, এই যে হিয়ার কেন, রানিং অন টু ইট, ব্যাস আমার লেখা দাঁড়িয়ে গেল। ছোট ছোট কারেকশন, এইগুলো লিখে লিখে এখন তৈরি করে ফেলো। এবং লাস্টে ইট ওয়াজ রিয়েলি স্যাড ফর হিম টু ফেস, এইটা করা যাবে না তো, লেখক ঠিক যেভাবে লিখেছেন ওভাবেই লিখতে হবে। আমি ওটাকে বুঝে যে মানেটা বেরোচ্ছে সেটা লিখে দিলাম, ওটা প্রেসিতে হবে, এখানে তো নয়। ঠিক আছে, অর্থাৎ এটা 7 হয়েছে, 6 to 5। পৌলমী কিছু বোধহয় বলছো কিন্তু শোনা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এনিওয়ে ট্রান্সলেশন, এবার ট্রান্সলেশনের জায়গায় এটা কার লেখা আমি জানি না, এখানে ওই চিভিং ব্যাপারটা আছে। রিমেম কার, তন্ময়, তন্ময়, আচ্ছা ফাইন। তন্ময় যেটা লিখেছে যে চিভিং এ পিস অফ ম্যাঙ্গো পিকল, বকুল ওয়াজ রিমেম্বারিং, একদম নয়, ওয়াজ রিমেম্বারিং কেন, আমরা যেটা বলছিলাম, সরি, চিবাইতে চিবাইতে, তো আমি যদি এখানে জিরান্ডের প্রয়োগ করি অসুবিধা নেই, আসলে চিভিং অন কথাটা আসবে, আ পিস অফ ম্যাঙ্গো পিকল, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ওয়াজ, আচ্ছা, রিমেম্বারিং হিজ চাইল্ডহুড, ওয়াজ রিমেম্বারিং করবো না, ও চাপ নেই, আমি বলে দিচ্ছি আরেকবার, পড়তে কয়েক সেকেন্ড লাগবে। রিকলিং কথাটা করো, ঠিক আছে, রিমিনিসিং কথাটা করো, ঠিক আছে, লুক ব্যাক অন কথা, লুকিং ব্যাক অন কথাটা করো, তা ঠিক আছে, হার্ক ব্যাক টু ইট, এই টাইপের কথা করো, যেগুলো অনেক বেশি উপযোগী হবে। ঠিক আছে, আচ্ছা, অন কথাটার একটা মজা আছে, এই যে আমি বলছি মানচিং অন, যখন ভেড়া কিছু একটা চিবোচ্ছে, আমি বলছি ব্লিটিং অন, কেন, তার কারণ ইট টেক্স টাইম, মানে আমি একটা কামড় মেরে দিলাম, ব্যাপারটা ওরকম না, ওটা হচ্ছে চিবিয়ে চিবিয়ে রিলিজ করে পান চিবোচ্ছে একটা লোক, তো তার মধ্যে যে মজাটা আছে সেটা করতে গেলে ওই কন্টিনিউটিটাকে বোঝাতে অন কথাটা লাগে। আমি কি এবার বোঝাতে পারলাম, রাইট, ওই কারণে অনটা এখানে খুব জরুরি। চাইল্ডহুড মেমোরিজ, তাহলে এই ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। সাডেনলি নোটিসড, ঠিক আছে, নোটিস কথাটা, অবজার্ভ কথাটা চেষ্টা করব অ্যাভয়েড করতে, কারণ খুব মন দিয়ে দেখার বিষয় এটা নয়, অবজারভেশন বা নোটিসড, লক্ষ্য করলেন, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, যাই হোক, সেটা অসুবিধে নেই, নোটিস লিখলেও যে কোনো অসুবিধা হবে তা না। যেমন আমি যেমন বলেছি, জানি হিজ আইজ ফেল আপন হিজ, যেমন আমি বলি গেজ ফেল আপন, কথাগুলো অনেক বেশি কাজে লাগবে। যাই হোক, এনিওয়ে নাম্বার তো দেওয়া আছে, দেখে নেবে যে এই জায়গাগুলো যদি ঠিক করা যায়। আর গন্ডগোল হয়ে গেল এখানে, ভয়ঙ্কর, হি থট, না, এই যে বলছে সিম্পল, তারপর আমি লিখছি ইফ আই কুড হোল্ড দ্য এবিলিটি, নাই, যেটা আমরা একটু আগে ফর্মুলাটাকে বললাম, সাবজেক্ট প্লাস হ্যাড
মানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, আমরা ওই মেনটেন করে লিখবো। ঠিক আছে, লিখতে লিখতে প্র্যাকটিস হয়ে গেল, তারপর তো আলাদা ব্যাপার। ঠিক আছে, নাও why the god decreases physical ability with increasing age? why the god, এই যে বললাম যে ঈশ্বর যে কেন নিলেন সর্বশক্তিমান, এখানে বোধহয় বাংলাটা আমার এক্ষুনি খেয়াল পড়ছে না, কি ছিল যেন, ঈশ্বর শব্দটা প্রয়োগ করেনি, কি যেন প্রয়োগ করেছে, বাংলা কারো মনে আছে? ওপরওয়ালা, রাইট, ওপরওয়ালা কথা। তো ওপরওয়ালা কথাটা ইউজ, ডাইরেক্ট গড ইউজ না করে এই অলমাইটি বা এই টাইপের কথা ইউজ করলে ভালো হয়। সো ডিক্রিজেস দ্য ফিজিক্যাল এবিলিটি, ঠিক আছে, বাট কুড হ্যাভ বিন বেটার। ঠিক আছে, আর এই যে মিস্টেকগুলো যদি না থাকতো হতো। ইনক্রিজিং দ্য এজ, দ্য এজ কেন, ইনক্রিজিং এজ। ঠিক আছে, এটা খুব বড় মিস্টেক, কিন্তু দেখতে ছোট লাগছে কিন্তু অনেক বড় মিস্টেক। এনিওয়ে, পরেরটায় চলে যাই, এখানে ট্রান্সলেশন। এইবার দেখো সিম্পল ওয়ান, বাট নাম্বার ফেচিং। এটা কার লেখা একটু বলবে যদি থাকো? রাইট, সায়নের লেখা। আচ্ছা, চিভিং অন, এই যে কথাটা লিখছি, সব আমি যেটা মঞ্জিষ্ঠার লেখাতেও দেখলাম, সহজ সরল লেখা, কিন্তু আমি এই টাইপের লেখা চাইছি। Chewing on a piece of mango pickle, Bokul was reminiscing about her childhood memories. Suddenly, এই যে যখন বলছে her attraction নাকি এটা attention fell, এখানে attention কথাটা লিখেছে, কোনো আপত্তি নেই। fell upon a kite that was caught, stuck লেখেনি, caught লিখেছে, কোনো আপত্তি নেই। পরীক্ষক তাকাবেন না এসব দিকে, কেন? তার কারণ আসল জিনিসটা উঠে এসছে। on the branches of the date palm, একদম ঠিক আছে, date palm tree. Now he thought, alas, এই যে কথাটা বলেছে, এটাকে alas বলেছে, কোনো সমস্যা নেই। if I had the ability, এই দেখো if subject had তারপর object, like I did in childhood, এই জায়গাটা আমি ভুল বলে দাগ দিইনি, এই জায়গাটা দাগ দিয়েছি দেখাবার জন্য যে আমি এইভাবেও লিখতে পারি, যেটা আমি একটু আগে অঙ্কিতা খাতাতেই বোধহয় কোনো একটা খাতাতে আমার খেয়াল নেই, একদম শুরুর খাতাটায় লিখছিলাম যে লাইক আই ইউজ টু ডু বা আই ইউজ টু ডু, এরকম কিছু একটা লিখেছিলাম। তো আই ডিড করা যেতে পারে, আই ইউজ টু ডু বা যেটা হয় এরকম কিছু করা যেতে পারে, কোনো আপত্তি নেই। তারপর তো যা আছে আছেই, এখানে এটাও খুব সুন্দর হয়েছে। তো কিন্তু এখানে একটা আমার অবজারভেশন আছে, ডিডটা দেবে না, এটা প্রেজেন্টে রাখার চেষ্টা করবে, আমি বারবার বলছি। ঠিক আছে, যেটা দেখবে মঞ্জিষ্ঠা করেছে একদম পারফেক্টলি ডান। ঠিক আছে, তাহলে দেখবি এইটুকু করলেই নাম্বার পাবে। ঠিক আছে, নেক্সট, এটা কার লেখা? অপারেশন সিন্দুর, একটু বলবে? ও সায়নের লেখা। ফ্ললেস, কিন্তু একদম, এবং সায়ন আমি যেটা গুনে টুনে দেখলাম খুব বেশি বড় হয়নি। ঠিক আছে, মানে একটু বড় আমার হিসেবে যা এলো তোমার এখানে, তুমি ওই মোটামুটি বোধহয় আমার যতদূর মনে পড়ছে আমার লেখা আছে, একটু দেখতে দাও, দাঁড়াও। 195 শব্দ ইউজ করেছো কি? হ্যাঁ, এইটাকে কমাতে হবে বাবা। ঠিক আছে, আদারওয়াইজ ইট ইজ, মানে আমার কোনো দাগ দেওয়ার জায়গা নেই। ঠিক আছে, কোনো দাগ দেওয়ার জায়গা নেই। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ধরো কথা কথা বলছে, আমার মনে হলো আমি বায়াস স্টাফ রিপোর্টার এপাশে লিখবো, আমি মাঝখানে লিখবো, কোনো আপত্তি নেই। কিন্তু ওই যেটা ও করেছে, এটা অনেক জায়গায় ইউটিউবেও দেখছি, এখন বিভিন্ন কোচিং সেন্টারে গিয়েও নজরে আসছে, মডেল সেটেও দেখছি, বাইয়ে স্টাফ রিপোর্ট। আমি আমার সামনে বাড়িতে সবসময় এভরিডে পেপার থাকে, টাইমস থাকে, ঠিক আছে, আমার ইন্ডিয়ান এক্সপ্রেস থাকে, আমি তোমাকে খুলে দেখাতেও পারি। আমি জানি না তোমরা কি কখনো দেখেছো এরকম, তোমরা নিজেদের কারোর যদি অভিজ্ঞতা থাকে একটু আমার সঙ্গে শেয়ার করতে পারো, যে বাইয়ে স্টাফ রিপোর্টার লিখলো তারপর লেখা শুরু হয়ে গেল, এরকম লেখা দেখেছো কখনো? দেখো কেউ দেখেনি। বাংলা কাগজে, ইংলিশেও কিন্তু তার ব্যতিক্রম হয় না। এবার ধরো যেটা হয়, হয়তো রেয়ারলি কখন এটা হতে, আমি দেখিনি, কিন্তু হতে পারে যে কোনো একটা নিউজ হয়তো ওয়ান কলাম নিউজ,
যেটা তোমাদের আমি বোঝাচ্ছিলাম। ওয়ান কলাম নিউজ হয়তো দেখা গেল জায়গা পাচ্ছে না, কোনোটা ছবি টবি দিতে হবে, সেখানে তো বাই এস সাপ্লিমেন্ট লিখে খানিকটা জায়গা ছেড়ে রিপোর্ট শুরু হতে আমি কিন্তু জীবনে দেখিনি, মানে সুদূর কল্পনা বিস্তার করে আমি বলছি, সেটা হতে পারে। আচ্ছা যাই হোক, এই যে লেখাটা রয়েছে গুড ওয়ান, কোনো অসুবিধা নেই, রেফারেন্সের জন্য নিজেরা রাখতে পারো, আমি তো দিয়েই দেবো, অসুবিধা নেই। নাও অপারেশন সিন্দুর, এই যে লেখা, প্রত্যেকটা লেখা এখানে, এটা কার লেখা? সুস্মিতা। লেখাটা বেশ ভালো, এই যে প্রিপেয়ার্ড রাইটিং বলে ভালো হয়েছে, লিখে লিখে তৈরি করেছে। যেমন এখানে একটাই আমার অবজারভেশন আছে, আমি বললাম 24 প্রিসিশন মিসাইলস, একদম ঠিক আছে, স্ট্রাইকস একদম, এখানে কোনো আমার আপত্তি নেই। ফ্রম হোয়ার টেররিস্ট অ্যাটাকস এগেইনস্ট ইন্ডিয়া লেখার দরকারই নেই, এত সুন্দর একটা লেখা, এইটা দিলেই কাঁচা লেখা হয়ে গেল। এই যে দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্স ক্যারিড আউট 24 প্রিসিশন মিসাইল স্ট্রাইকস অন 9 টেরর টার্গেটস, শেষ, পাওয়ারফুল সেন্টেন্স। এবার যেই বলছি ফ্রম হোয়ার, যেখান থেকে আক্রমণ করেছিল, পুরো সেন্টেন্সটা কেঁচে গেল, দরকারই নেই আমার এটা দেওয়ার। যেমন এই পার্টটা, এই যে এইখানে যে পার্টটা আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, রাইট, দেখে নাও, যদি আমি একটু বড় করে দিই হয়তো দেখতে সুবিধে হবে, রাইট। আর দ্য ডিফেন্স মিনিস্টার সেইড ইন্ডিয়া ইজ, ঠিক আছে, এই লিভিং আপ টু, প্রয়োজনই নেই, লেখার টাইম পাবে না, মানে বেট ফেলে বলছি টাইম পাবে না, ঠিক আছে। আদারওয়াইজ 16 লেখাটা ঠিক আছে, লেখা শর্ট করো, প্রত্যেককে বলছি শর্ট করো, আমি দেখাবো হাউ টু মেক ইট ইজি অ্যান্ড শর্টার, রাইট। না, ওটাকে কন্ট্রোলে আনতে হবে, মানে আমি লিখতে বসলাম আর দুম করে বেশ কিছু জিনিস আমার মাথার থেকে উড়ে গেল আর শর্ট হয়ে গেল, সেটা কিন্তু না, সেটাকে ম্যানেজ করতে হবে। আচ্ছা, এটা কার লেখা? শুভজিৎ বা কারোর লেখা হবে হয়তো, হ্যাঁ শুভজিতের লেখা, রাইট। লেখা খুব ভালো শুভজিৎ, আমি আগেই বলে দিই, নাম্বারটা দেখিয়ে দিই, 17 নাম্বার উঠেছে, মানে নট আ ম্যাটার অফ জোক। কিন্তু আবারও বলছি শুভজিৎ, তোমারও আমি রাইটিং এর ইয়ে করছিলাম, আমার হিসেবে এলো প্রায় 260 পাটের কাছাকাছি, ঠিক আছে, শব্দ দেওয়া যাবে না, মারা পড়ে যাবে, ঠিক আছে। খুব সুন্দর টাইটেল, ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার, যেটা বলেছিলেন আর কি। তুমি যখন এত সুন্দর একটা জিনিস দিলে, তুমি একটা কাজ করো, তুমি টাইটেলটাকে সাজাও, তুমি প্রথমে এইটা দাও, ওহো ঠিক আছে, দরকার নেই, তুমি প্রথমে বরং এটাকে সাজাও এইভাবে, তুমি প্রথমে এই পার্টটা দাও, ইন্ডিয়ান আর্ম ফোর্স ক্যারিড আউট প্রিসিশন স্ট্রাইক, এটা ফার্স্টে দাও, দিয়ে সাব হেডিং করো এটা, ঠিক আছে, তাহলে ব্যাপারটা আরো খাবে। বেশ ভাই, স্টাফ রিপোর্টে কোনো অসুবিধা নেই। এবার তুমি দিয়েছো ফার্স্ট পার্ট, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। সেকেন্ড পার্ট একটু ইলাবোরেশন হয়েছে, এগুলো করতে যেও না, ট্রিবিউট, এদের প্রতি ট্রিবিউট করা হয়েছে, কোনো দরকারই নেই। আমি বাকিটা যেটা দেখলাম সেকেন্ড পার্ট পুরো ঠিক আছে। নেক্সট থার্ড পার্টে আসছি, এই থার্ড পার্টে এসে লেখা কমাও, আর কিচ্ছু দরকার নেই, তোমার এই পার্টই মোটামুটি ডান, ঠিক আছে। তুমি যেহেতু একবার বলে ফেলেছো যে এই সিন্ধু জলচুক্তির কথা, যে ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট, মানে কি বলবো, ফ্লো হ্যান্ড ইন হ্যান্ড, তো সেটা যেহেতু বলে ফেলেছো, তুমি এইটুকু দাও, দিয়ে গুলি মারো, আর আমার কিছু লেখার দরকার নেই, লেখা শেষ, পুরো বাদ দিয়ে দাও ধরে, পারবে না, আমি চ্যালেঞ্জ ফেলে বলছি, লেখার সময় পাবে না, ঠিক আছে। নাও ট্রান্সলেশন, এবার চলে এলাম এখানে ট্রান্সলেশনের জায়গায়, এখানে আবারও আমি নাম্বার বেশি দিলাম, আজকে যে 11গুলো পেয়েছো ওগুলো হয়তো 10 হবে, ঠিক আছে, মানে কথার কথা বলছি, কারণ লেখাটা যেহেতু আমার ভালো লেগেছে আজকের, ওই কারণে আমি একটু খুশি হয়ে দিয়ে ফেলেছি। কিন্তু তবু বলছি যে এই যে চিভিং এ পিস অফ ম্যাঙ্গো পিকলস, ঠিক আছে, তুমি এখান থেকে শুরু করলে, চিভিং অন, এটাকে, এটার সাইন হচ্ছে যে দ্যার ইজ আ গ্যাপ,
এই গ্যাপটা মেট আপ করবে কি দিয়ে? অন দিয়ে। এগুলো একটু দেখে নেবে, আমরা ব্যাখ্যা করেছি কেন। বাকিটা তো ঠিকই আছে, এখানে কোনো অসুবিধা নেই। নাও ভিগার অফ দ্য বডি, বডি না, এই যে দুজনেই সেই বডি কথাটা এসছে। আচ্ছা, একান্ত যদি দিতে হয় দৈহিক কথাটা দিলে ফিজিক লেখো বাবা, বডি খুব খারাপ শোনায়, ঠিক আছে? আদারওয়াইজ বাকি পুরোটাই ঠিক আছে। লেখা তো আপাতত চলছে, ঠিক আছে। এইবার আমি চলে যাব, আমি যেটার কথা বলছিলাম যে তোমার বিষয়টা, আমি আমার লেখাটায় চলে যাবো, লেখার সেটিংগুলো আমি একটু তোমাদের সাথে ঠিকঠাক করে নেব। চলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, অসুবিধা নেই কিন্তু, ঠিক আছে? কি বলো তো? ঈশিতার লেখা আমি দেখিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি তোমার লেখা, আমি এটা তো গ্রুপে যাচ্ছেই, সঙ্গে তোমার লেখাটা আমি চেক করে গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা হবে না, তুমি ভালো করে দেখে নিতে পারবে, ঠিক আছে? হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো সায়ন, বলো। মানে তোমার টাইম কত লেগেছে? যদি তোমার কথা কথা বলছি, কেউ যদি 200 শব্দ কথা কথা বলছি, এমন সে প্র্যাকটিস করেছে, সে 7-8 মিনিটের মধ্যে নামিয়ে দিচ্ছে, তাহলে আমার কিছু বলার নেই। মানে তুমি যে, হ্যাঁ একদম আন্দাজ ঠিকই করেছি। তুমি যদি, আচ্ছা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি ওটাকে, তোমার যেহেতু ওটা লিখতে লিখতে প্র্যাকটিস হয়ে গেছে, তুমি রিপোর্টের জন্য 10 মিনিট নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার তোমাকে তাহলে বাকি লেখাগুলোই কনসেন্ট্রেট করতে হবে। তা ধরো এখানে যে 195-এর কাছাকাছি আসছে, এটা যদি আমি টেনে নামিয়ে নিয়ে এটাকেই যদি 170-75-এ মেরে দিতে পারি, তাহলে খানিকটা ব্যালেন্স অন্য লেখাগুলোর ক্ষেত্রে আমি পেয়ে যাব। ঠিক আছে, ওইভাবে ক্যালকুলেশনটা করে নাও, কারণ তোমার প্রেসি লিখতে টাইম বেশি লাগবে না, ওখানে কিছুটা টাইম সেভ হয়ে যাবে। হুম। হ্যাঁ, হালকা, খুব বেশি লাগবে না, ওই কারণে আমি বললাম ওটা তাহলে 70-75-এ নামিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, মানে যতদূর লেখা দেখছি হয়ে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, শোনো আমি একটা জিনিস বলছি, এটা অনেকেই জিজ্ঞেস করে, কোনো প্রবলেমই নেই। যদি লেখা থাকে যে কোনো ডিটেলস দেওয়া যাবে না, তাহলে আলাদা বিষয়, তখন তুমি XYZ বা ABCD 1 2 3 4 যা খুশি দিতে পারো, আদারওয়াইজ কিন্তু সেই জিনিসটার প্রয়োজন হবে না, ঠিক আছে? মানে এটা আমি একেবারে হলফ করে বলতে পারি এ বিষয়ে। হ্যাঁ, কোনো চাপ নেই, যদি লিখে দেয় যে তুমি এটা করতে পারবে না, তাহলে আলাদা ব্যাপার, ঠিক আছে? আর না হলে তুমি দিব্যি দিতে পারো, জায়গার নাম ভেতরে দিতে পারো, কোনো অসুবিধেই নেই, ঠিক আছে? অর্থাৎ ওই বিষয়ে আমাদের সমস্যা হবে না, একদম 100% শিওর থাকতে পারো। বেশ, দেখো অপারেশন, হ্যাঁ বলো বলো বলো। মানে কি নাম বলছো বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু আমি কি বললাম, যদি ধরো ডিরেকশানে দিয়ে দেয় যে আমি কিছু ইউজ করতে পারবো না, মানে ওখানে কোনো নাম, কোনো জায়গার নাম কিছু ইউজ করা যাবে না, পরিষ্কার কখনো কখনো দিয়ে দেয় যে সে জায়গায় XYZ ইউজ করতে হবে, তাহলে তোমায় করবে, অসুবিধা নেই। কিন্তু সেটা যদি না থাকে, সেটা কিন্তু তুমি ইচ্ছে মতো করতেই পারো, কোনো আপত্তি নেই, ঠিক আছে? আচ্ছা এবার আসি, আমি দেখতে পাচ্ছ তোমরা সামনে তোমাদের রয়েছে অপারেশন সিন্দুর,
অ্যাপ্ট রেসপন্স টু পেহেলগাঁও অ্যাটাক। সিম্পল একটা মানে পাতি জিনিস যাকে বলে, মানে এর মধ্যে কিছু তেমন। ও, স্ক্রিন প্রেজেন্ট হয়নি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই বল, আমি নিজে ঘাবড়ে গেছি কি হলো। হুম, অ্যাপ্ট রেসপন্স টু, তাহলে তুমি একটা কাজ করতে পারো, কে মঞ্জিস্টার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার লিফোর জয়েন করলেই হয়ে যাবে। আচ্ছা ফাইন, এইবার আমরা চলে আসছি আমাদের। হ্যাঁ বলো। হ্যাঁ, সাধারণত ক্লার্কশিপের প্যাসেজ আমি যদি একটু খেয়াল করি, আমি এবার থেকে ওগুলো পরপর ছাড়তে থাকবো, তোমরা দেখলে বুঝতে পারবে। সিম্পল সেন্টেন্স পুরো প্যাসেজটায় থাকে ছোট প্যাসেজ, মাঝখানে একটা থাকে কমপ্লেক্স সেন্টেন্স, এবং ওটা দেখলেই বোঝা যায় এটা হচ্ছে ক্লার্কশিপের প্যাসেজ। ঠিক আছে, এবং দেখবে পরে পরপর পরে পর ওই ক্লার্কশিপে ওই জাতীয় জিনিসই আসছে। ঠিক আছে, ওই কারণেই আমি ওইভাবেই প্র্যাকটিসটা করাবার চেষ্টা করছি। ঠিক আছে, চলো। ও সর্বনাশ, ওখানে ওই ওই জন্যই আমি মডেল সেট বিরোধী। প্র্যাকটিসের জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস আমি করতেই পারি, আমার ভালো প্র্যাকটিস হয়ে থাকলে অসুবিধে কোথায়? যেটা আমার মিসলেনিয়াসে লাগবে, বিসিএসে লাগবে, সব জায়গাতেই লাগবে। কিন্তু ওখানে ভাবনা চিন্তাই করে না ওরা, ওরা এসব কতক্ষণে আমি বই বিক্রি করে ফর্সা হব, ব্যাস এই হচ্ছে ঘটনা। সে বিসিএস এর প্যাসেজ, হ্যাঁ হ্যাঁ, পারলে ওরা যখন কি বলবো আর কি, মানে বঙ্গানুবাদ দিচ্ছে, পারলে মানে শশী থারুরের লেখাও ঢুকিয়ে দেয়, এরকম একটা বিষয় আর কি। ঠিক আছে, কিচ্ছু করবে না, ওটাকে চ্যাট জিপিটিতে বসাবে, বসিয়ে মারবে, মেরে যেটা হয় ওটা ছাপিয়ে দেবে, এই হচ্ছে বিষয়। সুতরাং ওই কারণেই আমি ওগুলোকে প্র্যাকটিসের জন্য ঠিক আছে, আর অন্য কোনো ভাবে ওগুলোকে ইউজ না করাই বেটার। ওই জন্যই তো বারণ করছি। হ্যাঁ, ভয়ঙ্কর, এবং সবচেয়ে মজার কথা কি, ভীতি তৈরি হয় তো। আমি আমি একটা সাধারণ ছাত্র, হ্যাঁ, আমার হয়তো অন্য সাবজেক্ট আমি ভালোই জানি, আমার হয়তো ইংলিশটা একটু দুর্বলতা আছে, এবার সে তো কনফিডেন্সই হারিয়ে ফেলবে ওগুলো দেখে, এটা নেগেটিভ জিনিস তো। তো ওই জিনিসে মন আমরা দেব না, ওই কারণে আমি মডেল বারণ করি। আচ্ছা এবার আসি, আমি যে বিষয়টা বলছি ছোট করবো কি, এটাও বড়, আমি এটা বলছি না যে বড় নয়। আমি এবার এই এই অনেকগুলো কাট 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 করে লেখা আছে, এইবার দেখাচ্ছি, দেখো একটা লেখা আলটিমেটলি কি করে তৈরি করতে হয়। আমি লিখলাম, লিখে বললাম ইন্ডিয়া লঞ্চ মিলিটারি অপারেশন আন্ডার হয়তো হয়ে গেল, ডিটেলস দিয়ে দিলাম। নাও এই ব্যবহারটা দেখবে, decimated multiple terror infrastructure in Pakistan and Pak-occupied Kashmir in response to the terror attack on civilians in Pahalgaon in Jammu and Kashmir on এত in Jammu and Kashmir তুমি এখান থেকে উড়িয়ে দিতে পারো, এটা আমার প্রয়োজন নেই। ঠিক আছে, বেশ, এই যে এতটা লেখা লিখলাম, এখানে আমার মেন ইনফরমেশন প্রায় সবই দেওয়া হয়ে গেল, রাইট? এবার ফার্স্ট প্যারাগ্রাফে দেওয়ার মতো আমার কিছুই বাকি নেই। আমি কি করলাম, ছোট্ট একটা জিনিস বেড়ে দিলাম, যেটা একেবারে প্রেস বিজ্ঞপ্তিতে ভারত সরকার জানিয়েছিল। আ ক্লিয়ার অ্যাটেম্পট ওয়াজ মেড টু ইনসাইট কমিউনাল ভায়োলেন্স। উদ্দেশ্য কি ছিল, এখানে আমি সোজা কথায় পারপাসটাকে ডিনোট করলাম, রাইট? কমিউনাল ভায়োলেন্স প্রমোট করা ছিল ওদের উদ্দেশ্য। দিস মার্কড আ শিফট ফ্রম ক্রস বর্ডার অ্যাটাকস টু ডিভাইডিং ইন্ডিয়া ফ্রম উইদিন। ঠিক আছে, দিস মার্কড এ শিফট ফ্রম ক্রস বর্ডার অ্যাটাকস। এখন ব্যাপারটা কি হচ্ছে, ক্রস বর্ডার অ্যাটাকস না করে আমি কি করছি, শিফট করে দিচ্ছি ব্যাপারটা। কোথায় কোথায় শিফট করছি, আমি অ্যাটাকটা করব কি কারণে, ডিভাইডিং ইন্ডিয়া ফ্রম উইদিন, ভেতর থেকে ভারতবর্ষকে ভেঙে দাও, এই কারণে তারা হামলাটা চালিয়েছিল।
তাহলে কি একটা অ্যানালিটিক্যাল লেখার সময় আমার নেই, আমি জাস্ট একটা সেন্টেন্স অ্যাড করে দিলাম, লেখাটা অন্যের থেকে আলাদা হয়ে গেল, পরিষ্কার। এবার চলে আসি পরেরটায়। পাকিস্তান অলসো লঞ্চড অফেন্সিভ এগেইনস্ট ইন্ডিয়া। এই যে লেখার কায়দা, লঞ্চড অফেন্সিভস। এবার স্বাভাবিকভাবে আমরা বলে স্যার অফেন্সিভ তো অ্যাডজেক্টিভ, আপনি এটা কি লিখলেন? অফেন্সিভ অ্যাডজেক্টিভ, ঠিক কথা, আমি একটা এস অ্যাড করে দিলাম, এস অ্যাড করে দিয়ে এটাকে নাউন করে দিলাম, একদম মানে হাইলি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, যাতে আমার লেখাটা ছোট হয় কিন্তু যা বোঝাতে চাইছি পরিষ্কার হবে। লঞ্চ অফেন্সিভস এগেইনস্ট ইন্ডিয়া, পাকিস্তানও কি ছেড়ে কথা বলেনি, তারাও করেছে। অ্যান্ড অল সাবসিকুয়েন্ট কাউন্টার অফেন্সিভস বাই ইন্ডিয়া ওয়্যার অলসো ক্যারিড আউট আন্ডার অপারেশন সিন্দুর। এটা লিখলাম, তুমি ইচ্ছে হলে নাও লিখতে পারো, সেটা তোমার ইচ্ছে। দ্য মিলিটারি অ্যাকশন কেম 2 weeks আফটার দ্য পাহেলগাঁও টেরর অ্যাটাক, যেটা খুব 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু ধত্তক্তা মারপেরেক নয়, আমরা 2 সপ্তাহ সময় নিয়েছি। দ্যাট ক্লেমড লাইভস অফ 26 সিভিলিয়ান্স। দ্য স্ট্রাইক ডিমলিশড কিট, এটা তো তোমরা সবাই লিখেছো, ইনস্টলেশনস ইনক্লুডিং হ্যান ত্যান, আর ব্যাস কিছু লিখিনি, শেষ। তুমি ভাওয়ালপুর লিখে শেষ করে দাও এখানে, তাতেও চলবে, আমি এই বাকিটুকু লিখলাম না, কিচ্ছু যায় আসে না। সো মেক ইট শর্ট, আসল কথা আমার লেখা শেষ হয়ে গেছে। এইবার একটা টাচ, দ্য অপারেশন combined with the Indian Army, Air Force and Navy played a crucial role in delivering precision strike against terror infrastructure across Pakistan. ঝামেলা শেষ। আচ্ছা, এইবার বলি জিনিসটাকে আমি শেষ করেছি কিভাবে। The military conflict between 2 nuclear armed neighbors lasting nearly 88 hours, খুব বেশি হলে এটা 88 ঘন্টা চলেছিল, halted after they reached an understanding on the evening of May 10। শেষ লেখা। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যে জায়গাটুকু বাদ বললাম, এই জায়গাগুলো বাদ রেখে যদি এই লেখাটা লিখি, খুব বেশি হলে আমার 140 কাছাকাছি শব্দ আসবে, বুঝতে পারলাম? অথচ আমি কিছুই বাদ দিলাম না। বড় লেখা যখন হবে তখন সিন্দুরটাকে আমি সিগনিফাই করব, কোনো অসুবিধে নেই। বিসিএস এর লেখার সময় বড় লেখা যখন হবে তখন খুব সুন্দর করে এই পার্টগুলো আমি অ্যাড করতে পারি। ইউজুয়ালি এইগুলো চট করে দেখা হয় না। কি জিনিস? অপারেশন সিন্দুর ওয়াজ আ ট্রাস্টেড অর্কেস্ট্রা where every musician played a simultaneous or synergistic role, and that is how in 22 minutes the Indian Armed Force could destroy 9 terrorist targets, Army Chief General Upendra Dwivedi said on Saturday Hanatana. সেইড বলে থেমে যাও, তোমার এটা বলার দরকার নেই। বলেছে একদম পারফেক্ট অর্কেস্ট্রার মতো, হারমোনিতে যখন সবাই বাজায়, 50খানা ভায়োলিন বাজছে ছোট বড় মিলিয়ে, সুর একটাই আসছে, ঠিক আছে? লটস অফ মিউজিশিয়ানস আর প্লেইং টুগেদার, কিন্তু সবাই মিলে সুর একটাই বাজছে। ঠিক তেমনই আমাদের 3টে দপ্তর একসাথে মিশে, এবং আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে সেগুলো সমস্তগুলো এক জায়গায় করে তারা কাজ করেছে। যেমন স্পেশাল ব্রাঞ্চ, আইবি, তোমার সমস্ত মানে যারা যারা আছে সবাই একসাথে কাজ করেছে, যার জন্য এটা হয়েছে। তাই এই যে সিনার্জিস্টিক রোল, এই কথাগুলো খুব সুন্দর হয় যদি লিখতে পারি পরে, এখন নয়, ঠিক আছে? আর লাস্টে বললাম, সো ইট ওয়াজ আ রেসপন্স শেপড নট ইন দ্য মোমেন্ট, দুম করে করিনি, but through years of imagining how intelligence, precision and technology would converge into action. এটা এক মুহূর্তে বা 15 দিনেও ব্যাপারটা হয়নি, 2 সপ্তাহ টাইম নিয়েও হয়নি, কিন্তু বছরের পর বছর এইটা প্র্যাকটিস করে তবে এই কনভার্জেন্স হয়েছে, ঠিক আছে? এইটা লেখা।
কারণ বাকি সবাই লিখবে, এগুলো মোটামুটি কমন থাকবে। তো এই লেখাটাকে এইভাবে আমি জাস্ট তোমাদের সঙ্গে রাখলাম। হোপফুলি লেখা তোমাদের পরিষ্কার আছে, বুঝতেও পারছো, অসুবিধা হবে না, রাইট? এটা একটা জায়গা তৈরি হলো। এবার আমি আসবো আস্তে আস্তে ধীরে ধীরে অন্য পার্টগুলোয় যাব। ধরো আমি জাস্ট যে জায়গাটায় যাবো, এক সেকেন্ড, কোথায় যেন, ও রাইট, ট্রান্সলেশনের পার্টটায় ঢুকবো। রাইট, এই যে আমার এখানে রয়েছে, এখানে কি অ্যান্সারটা আছে? ঠিক আছে, দেখে নিই যে আমার প্রত্যেকটা অ্যান্সার এখানে আছে কিনা। নট নেসেসারিলি এখানে নেই, জাস্ট একটু ওয়েট করো। জাস্ট আ মিনিট, আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, দাদুকে বলো লেখা আছে, দাদু জানে। দেখো সব পর পর, না পা খাওয়া হয়ে গেছে দাদু, খাওয়ার পর সব। ঠিক আছে, আমি যাচ্ছি। দেখতে পাচ্ছ কি তোমরা? শেয়ার করেছি আমি, রাইট রাইট। হ্যাঁ, কড়মড় করে খাওয়া, হ্যাঁ বুঝতে পেরেছি। ওটা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছে যে স্যার ওই মানচিং তো স্যার কড়মড় করে খাওয়া, আসলে বাংলায় ওভাবেই লেখা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, চিউ, ওই আমার মেয়ে বলছে চিউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে ঘটনাটা যে মাঞ্চ, যে কোনো রকম দীর্ঘায়িত যে খাওয়াগুলো হয় ওগুলোর ক্ষেত্রে মাঞ্চ কথাটা খুব ভালো যায়, ঠিক আছে? ওই কারণে আমি বললাম, মানে লম্বা সময় ধরে পান চেবানো, চিউইং গাম চেবানো, ওগুলোর ক্ষেত্রে হয়। নিব্বল কথাটাই ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, লেখা যেতে পারে। চলো এবার একটু দেখে নিই আমাদের মূল জায়গাটা থেকে, একটু জায়গাটা নিই। এই যে আমি ওই চিবাইতে চিবাইতে ব্যাপারটার এখানে ওই জায়গাটাকে অফ করে দিলাম, অফ করে লিখলাম অ্যাজ শি মাঞ্চড অন, ডাইরেক্ট লিখলাম। কেন লিখলাম? তার কারণ হচ্ছে এখানে যে আমি মাঞ্চন কথাটা লিখছি, আমি পাস্ট ইনডেফিনিট লিখছি, এটাই কিন্তু আমার আসল কাজ করে দিচ্ছে, কারণ আমি অ্যাজ শি দিয়ে জয়েন করেছি, মাঞ্চড অন আ পিস অফ ম্যাঙ্গো পিকল। সো এই এক্সপ্রেশনটা আমাকে বলছে যখন তিনি করছিলেন, আমার এখানে কন্টিনিউয়াস না লিখলেও চলবে, ঠিক আছে? বকুল রেমিনাইজড কি about her childhood, bas simple. Suddenly her gaze fell upon a kite stuck on a dead palm tree. She thought, ah,
ইফ অনলি, এখানে জাস্ট অনলি কথাটাকে আমি অ্যাড করেছি, আই হ্যাভ দ্য এনার্জি অফ মাই ইউথ, I would run and fetch that kite. রাইট? তোমরা যেটা করেছো পিক ডাউন করতেই পারি, ব্রিং ডাউন করতেই পারি। আমি তোমাদের করাবার সময় বহুবার বলেছি, কোনো অসুবিধা নেই। আমি এখানে লিখলাম নিজেও যে why did the god reduce, এখানে কিন্তু why has the god reduced লিখলে অনেক বেটার। our physical strength as we age, মানে as we get older, তো এটাকে as we age বলছি কারণ এজ কথাটাকে আমি ভার্ব হিসেবে করলাম। কেন করলাম? তার কারণ যাতে এটা কলোকিয়াল সাউন্ড করে, অর্থাৎ কথোপকথন। তো এই যে বুঝে উপরওয়ালা কেন যে বয়স বাড়ার সাথে সাথে শরীরের তেজ কমিয়ে দিল, এই যখন বলছি তখন আমি এটাকে এভাবে রাখলাম, as we get older বলতেই পারি, অসুবিধা কিছু নেই। অর্থাৎ আমি এই জায়গাটাকে এভাবে রাখলাম। বাকি কিন্তু তোমাদের এবারে আমি যেটা দেখবো অনেক ম্যাচিউরড প্রেজেন্টেশন এসছে, অনেক ম্যাচিউরড, মানে বেশ ভালো লেগেছে আমার লেখা, রাইট? আচ্ছা, এরপর আমি চলে যাব নেক্সট পার্টে, তোমাদের জায়গাটাকে ক্লিয়ার করব। নাও আচ্ছা, এবার তোমাদের যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু বিষয় ছোট ছোট করে একটু আলোচনা করতে করতে যাব রিপোর্ট সম্পর্কে, এবং রিপোর্টগুলোকে নিয়ে সামনে রাখা দেখা। আমি তোমাদের সাথে ওই লাস্ট ইয়েতে আমার যেটা মনে, তোমাদের কি ডিজিটাল অ্যারেস্ট আমি এখানে দেখিয়েছিলাম? হ্যালো, ডিজিটাল অ্যারেস্ট হয়নি। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, একটু খেয়াল করবে যে এআই এর উপর যে বিষয় হয়েছে সেটা কি আমি করেছিলাম তোমাদের সাথে? আচ্ছা, ফাইন। এবার আমি আসছি ডিজিটাল অ্যারেস্টে, এই সরি এআইতে ফার্স্টে আসি, ব্যাপারটা অনেকটা ক্লিয়ার করা যাবে। খুব লুক্রেটিভ একটা টপিক, কিন্তু আমি যখন লিখবো লেখার মধ্যে সেই বিষয়টা যেন থাকে। আমি তোমাদের দেখাচ্ছি বিষয়টা, খেয়াল করবে ভালো করে। না, আমরা এখানে পরিষ্কার তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি, প্রবলেম হওয়ার কথা নয় কেন, রাইট? এখানে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি টাইটেলটাকে এভাবে রাখলাম আ থ্রেট টু ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, অর্থাৎ সোজা কথায় স্বতন্ত্র চিন্তাধারার ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা, রাইট? শুরু করছি সম্পূর্ণ অন্যভাবে, কোনো রকম ধাক ধারলাম না, কোনো জিনিসের মধ্যে ফরম্যাটের মধ্যে গেলাম না, ডাইরেক্ট শুরু করলাম। তোমরা ফরম্যাট নিজের মতো করে ঠিক করে নেবে। আমি লিখলাম হোয়াট ইফ those meticulous hours of note-making, grueling project and long nights powered by the cups of coffee cease to exist? প্রথমে একটা প্রশ্ন করলাম যে কি হবে যদি সেই মেটিকুলাস আওয়ার্স অফ নোট মেকিং, আমরা বসে নোট মেক করছি, সামনে কোনো পরীক্ষা আছে কি কোনো প্রজেক্ট আছে, গ্রুয়েলিং প্রজেক্ট, প্রচণ্ড পরিশ্রম, ওই প্রজেক্টের জন্য রাত জেগে কাজ করতে হচ্ছে, অ্যান্ড দ্য নাইট ইজ পাওয়ার্ড বাই আ কাপ অফ কফি, অর্থাৎ সোজা কথায় রাত জাগতে হবে তাই কফি খাচ্ছি। তো এই যে বিষয়টা, এটা যদি থেমে যায় কি হবে? তো লেখাটা শুনে মনে হবে যে ব্যাপারটা কীরকম ব্যাপার, আবার কি? দেখো, থ্যাঙ্কস টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ সোজা কথায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে অনেক ধন্যবাদ যে এটা হতে পারে, ইট ক্যান, সার্কাস্টিক্যালি লেখা, যে সে এটা করতেই পারে, তার ক্ষমতা আছে। Our generation might be deprived of the pleasure of romance, of toiling overnight to achieve something. অর্থাৎ একটা গোটা প্রজন্ম হয়তো সামনে বঞ্চিত হবে, ডিপ্রাইভড অফ হবে
কিসের থেকে? একটা আনন্দ থেকে, একটা অনুভূতি থেকে। কোন অনুভূতি? দ্যাট ইজ, এর মধ্যে একটা রোমাঞ্চ আছে। পরিশ্রম করার সর্বনাশ করেছে সে, আবার কি? হা কপাল। যা, আমি তো সশরীরে বিদ্যমান, আমাকে এখনই পাঠিয়ে দিচ্ছে উপরে। দাঁড়াও দেখি, আমি তো লেখাটা আর খুঁজে পাচ্ছি না। এ কি? কি কাণ্ড! দেখো তো এবার হয়েছে? রাইট, রাইট। হ্যাঁ, ফাইন। নাও এবার এটা করলাম, সো ওভারনাইট টু অ্যাচিভ সামথিং, রাইট? তাহলে এই রোমাঞ্চ থেকে একটা প্রজন্ম হয়তো বঞ্চিত হতে পারে। দিস লজিক্যাল ফিয়ার নাও বদার্স দ্য থিঙ্কার্স মোস্টলি। এই যুক্তিসঙ্গত ভয়টাই কিন্তু এখন থিঙ্কার্স, আমি এক কথায় ছেড়ে দিলাম শর্টে, যে অধুনা যারা সমাজবিদ, যারা অমুক, মানে সোজা কথায় যারা চিন্তা ভাবনা করেন এই বিষয় নিয়ে, মহান মানুষ, তাদেরকে কিন্তু ভাবাচ্ছে। এবার মজা দেখো, আমি লিখলাম, এবার তুমি যা খুশি যে কোনো জিনিস ডিজিটাল, সরি, এআই সম্পর্কিত যে কোনো বিষয়ে এটা লিখতে পারবে। তাহলে এটা কমন টপিক, এটাকে লিখে লিখে কেউ যদি রেডি করে ফেলে, তাহলে এই জাতীয় জিনিস আমি যে কোনো জায়গায় অ্যাড করতেই পারি। এরপর মূল বিষয়, দ্য টার্ম এআই কয়েন্ড ইন 1950s রেফার টু দ্য সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স বাই মেশিন। ক্লিয়ার করলাম? প্রথমে এই বিষয়টা বলে দিলাম কি এআই জিনিসটা কি। এআই, এমএল, ডিএল আর কমন টার্মস and are sometimes used interchangeably, অর্থাৎ একে অপরের ক্ষেত্রে এটা ব্যবহার হতেই পারে, but there are distinctions. The year 2022 brought artificial intelligence into mainstream through widespread familiarity with applications of key generative pre-training transformer, that is GPT. Now, the most popular application is OpenAI's ChatGPT. অর্থাৎ এই প্যারাগ্রাফে এসে আমি এআই সম্পর্কে একটু বললাম, কবে থেকে শুরু হয়েছে, বেশি কিছু বলা যাবে না এই, এবং এটা কবে থেকে পাগলের মতো আমাদের কাঁধে এসে চাপলো। আমরা বিকাশ রায়ের নাম শুনেছি কি? অভিনেতা বিকাশ রায়, ছবি বিশ্বাস, উত্তম কুমার, বিকাশ রায়। যাই, যদি শুনে থাকি, সেই বিকাশ রায়ের ছেলে সুমিত রয় বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট। তিনি ওই 1954 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জার্মানিতে পড়তে গেছিলেন। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন কোনো বিষয় নয় কিন্তু যে এই শতাব্দীতে এলো, মানে সরি এই দশকে এলো, বহু আগের জিনিস। আমি সেটাকে একবার শুধু মনে করিয়ে দিলাম, করিয়ে চলে এলাম যে এটার প্রভাব মারাত্মকভাবে কখন আমরা ফিল করলাম 2022 থেকে। এই দুটো আমি রাখলাম, রেখে এবার অপশনাল বিষয়গুলো বলি। ইট ইউজেস অ্যালগোরিদম টু অপটিমাইজ আউটপুট বেসড অন আ সেট অফ ইনপুটস। এই ছোট্ট কথাটুকু দিতে পারো প্রসিডিওরে, না দিলেও চলবে। আ স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার এন এসে উইথ এআই, or a car or tube rail can be driven without a driver. You need not to survey as AI predicts the mindset of the consumers precisely. অনেক প্রচুর কথা বলেছি কিন্তু এর মধ্যে, মানে এআই কি করে সেটা বোঝাতে গিয়ে। তোমাকে আজকে আমি তোমাকে প্রেসে লিখতে বলেছি, তোমার দরকার নেই প্রেসে লেখা, তুমি ডাইরেক্ট ঢুকে যাও, কাজ হয়ে যাবে, রাইট? তোমাকে প্লেন চলবে, কোনো পাইলট ছাড়াই চলবে, ট্রেন চলবে,
কোনো ড্রাইভার ছাড়া, লোকোমোটিভ ড্রাইভার ছাড়া চলবে। অর্থাৎ এই ব্যাপারগুলো মানে কোথায় কোথায় এর প্রয়োগ হতেই পারে এবং স্বচ্ছন্দে হতে পারে সেগুলো আমি বলার চেষ্টা করলাম। ইভেন মার্কেট সার্ভে, সেখানেও কিছু দরকার নেই, এআই ইজ এনাফ। এআই প্রেডিক্টস দ্য মাইন্ডসেট অফ দ্য কনজিউমার্স প্রিসাইজলি। নানা রকম ওয়ে আছে, তোমার কাছে মেসেজ পাঠাবে, অমুক পাঠাবে, তমুক পাঠাবে, এবার সেই মেসেজটা তুমি ফরওয়ার্ড করছো কি করছো না, তোমার সেটিং টাইম কখন, অন স্ক্রিন তুমি সেই মেসেজটা কতক্ষণ তাকিয়েছিলে, সমস্ত কিছু দ্যাট উইল বি রেড উইথ দ্য ক্যামেরা অ্যান্ড এআই। ঠিক আছে, কিছুই করতে হবে না। সো প্লেইং চেস ইজ ইজি উইথ ইউর এআই পার্টনার, রাইট, or guide. You do not even care to search anything as Alexa does this for you. সোজা একদম সহজ ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখে সার্চও করতে হবে, অ্যালেক্সা তোমার হয়ে সার্চ করে দেবে, রাইট? সো হোয়াট অ্যাবাউট দ্য ফিউচার অফ হিউম্যান ফ্যাকাল্টিজ? এখানে ফ্যাকাল্টিজ মানে আমাদের মতো অপদার্থদের কথা বলছি না, এখানে হিউম্যান ফ্যাকাল্টিজ মানে বলতে চাইছি মানুষের যে কোয়ালিটিসগুলো আছে, তাদের যে দিক, সেগুলোর কথা বলছি, হিউম্যান অ্যাসপেক্টস। তো সবই যদি করে দেয় তাহলে মানুষের এই জিনিসগুলো যাবে কোথায়? এই সহজাত যে গুণগুলো কি হবে? ও তো ব্যবহার হবে না। হোয়াট অ্যান আইডল ব্রেন ইজ সাপোজ টু প্রডিউস? একটা অলস মস্তিষ্ক কি প্রডিউস করতে পারে, রাইট? আচ্ছা, এত লিখতে হবে নট নেসেসারিলি, আমি জাস্ট বললাম, বলে তুমি এখান থেকে কথার কথা বলছি, তুমি জাস্ট এইটুকু করলে যে কি করতে পারে, এখানে মাইন্ডসেট কথাটা অবধি বলে প্রিসাইজলি এইটুকু বলে শেষ করে দিলে, শেষ করে দিয়ে তারপর তুমি লিখতে পারো, মানে একটা জাস্ট ওই কফিনে শেষ তার মতো, যে যদিও সেটা আমাদের কাজকর্মকে অনেকটা ফাস্ট করছে, মেডিকেল কি বলবো ইমার্জেন্সিতে হয়তো অনেকটাই কাজে লাগছে, কিন্তু এটাই কি মানে মানুষের কি বলবো ফ্যাকাল্টিস, হিউম্যান ফ্যাকাল্টিসকে শেষ করে দেবে না? এটা বলে শেষ করে দাও, কারণ এর মধ্যে তুমি লিখতে পারবে না, চেষ্টা করলেও পারবে না। এর মধ্যে এক গাদা ইনফরমেশন অমুক তমুক কিচ্ছু লাগে না। ভালো লেখা নিডস ইওর মাইন্ড, তোমার মনটাকে দিতে হবে ব্যাস লেখার মধ্যে, তাহলেই কাজ শেষ। ঠিক আছে, এর পার্ট তোমার সঙ্গে থাকবে, দেখে নেবে, এটা ফর ডব্লিউবিসি অনলি। সো এআই টুল, এই যে পজিটিভ পার্ট, not a replace human work. There is no AI that can perform the wide variety of tasks an ordinary human can do. Though some AI can match humans in specific tasks, AI requires human intelligence and একদম পরিষ্কার করছে discernments to function. তাকে নামতে হবে মানুষকে, নইলে সে ফাংশন করবে না। Emotion is the thing, it's the main point, that a machine lacks, and here it makes a difference. এইখানেই মেশিন হেরে গেল, সারা জীবনেও তার মধ্যে ইমোশন তৈরি করা যাবে না। ইমোশনাল কোশেন্স তৈরি করা যেতে পারে, কিন্তু ইমোশন তৈরি করা যাবে না। তারপরে এটা পড়লেই বোঝা যাবে, এইটুকু দিয়ে আমি শেষ করেছি। আমি আবারও বলছি, যে কোনো এআই টাইপের লেখায় যথেষ্ট, অনেক ভাবনা চিন্তা করে জিনিস বানানো, লিখে 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 তৈরি করবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি, কি বলতে চাইছি? তোমার তো একটু হ্যালো হ্যালো কি হয়ে আসছে বলতো, দেরি হচ্ছে? কি মেরেছে? মানে এই যে শুরুর থেকে আমি ক্লাস করছি সবটাই মানে মাঝে মাঝে হচ্ছে যেটা।
হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে হয়তো কোনো নেট তো দিব্যি আছে, কোনো কারণ হবে হয়তো। এনিওয়ে, যাই হোক, বোঝা তো যাচ্ছে, অসুবিধা নেই, আমরা পুরো বিষয়টাকে করে ফেলতে পারলাম, রাইট? এবার তোমাদের একটা কাজ আছে ছোট্ট, আমি তো এখন শেষ করব, বাট এটা শেষ নয়, কাজ আছে। আমি কি কি টপিক করিয়েছি রিপোর্টের, মানে ক্লাসে কি কি ডিসকাস হলো আজ অবধি, চট করে কেউ একজন লিখে আমাকে ওই 10-15 মিনিটের মধ্যে একটু গ্রুপে দেবে। সেটা কে লিখবে ঠিক করে নাও, কোনো আপত্তি নেই, ঠিক আছে? এটা আমি একটু দিতে হবে, অসুবিধা নেই তো? হ্যালো, ঠিক আছে। অঙ্কিতা, তাহলে আমাকে একটু পাঠাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হাতে লিখে ছবি তুলে দিলেও হবে, কোনো আপত্তি নেই, গ্রুপে পাঠাও, ঠিক আছে? আর আমি কেন নিলাম তার কারণ হচ্ছে, আমি কিছু স্টক জিনিস তোমাদের দেব। স্টক জিনিস মানে গোটা 7-8টা রিপোর্ট, যেগুলো দিয়ে সব কিছুর কাজ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, বলো। একদম না, শুধুমাত্র কন্যাশ্রী আমি করে দেবো, ঝামেলা করতে হবে না, আমি করে দেবো। আমি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যে লেখাটা লেখাবো, ওটা একটা ওই স্টক লেখা, ওর মধ্যে সব ঢুকে যাবে। একদম না, দেখো আমি পরিষ্কার বলছি, স্কিম নিয়ে বাংলাতে খাবি খাবে, বা যদি কথা কথা বলছি, দুয়ারে সরকার, তারপরে হ্যানা ত্যানা, এইগুলো আসবে না। যদি আসে তো আনফরচুনেট, আসার কথা না। একটাই, আমার পাড়া আমার সমাধান, এগুলো আসবে না। আর যদি একান্ত আসে, আমি জিনিসটা বলে দেবো যে আমি ওই যেহেতু বললাম যে আমি কি করছি, কথা কথা বলছি, জুডিশিয়ারি, যখন জুডিশিয়ারিটা দেবো, তার মধ্যে আমার পাড়া আমার সমাধানের কি বিষয়টা থাকবে, ঠিক আছে, পয়েন্টগুলো। এবার বাকিটা তো তোমার লেখা, ব্যাপারটা বুঝে নাও যে আমি কি করব, দুটো ডেটা দেব, আর বাকি আমি জুডিশিয়ারি রিলেটেড যা লিখতাম তাই লিখবো, যে কোনো কথা কথা বলছি আমি, কথা এই যে ধরো কি বলবো আর কি, চাইল্ড লেবার নিয়ে লেখা দিচ্ছি, তো চাইল্ড লেবার নিয়ে লেখা, চাইল্ড লেবার সম্পর্কিত যা দেবে তাতেই আমি ওটা ঢুকিয়ে দেবো, ভালো খারাপ হ্যানা ত্যানা, দ্য কন্ডিশন অফ দ্য ইউথ। হ্যাঁ, রাইট, ওটা মানে ওটা পড়েই বুঝতে পেরে গেছো যে ওটা একটা স্টক রাইটিং, যে কোনো জায়গায় ঢোকানো যায়। আমি ওই জিনিসটা দেবো, ওই কারণে আমি বললাম তোমরা তাড়াতাড়ি করে আমাকে ওই মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমাকে এটা দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি দিয়ে দেবো, ওটা সবচেয়ে ইজি, ওতে কিচ্ছু নেই। আই ডোনেশন, ব্লাড ডোনেশন, হ্যানা ত্যানা, ক্যাম্প এলেই সবই এক জিনিস মেরে দেবে, শুধু আইয়ের জায়গায় ব্লাড হয়ে যাবে, ব্লাডের জায়গায় আই হয়ে যাবে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? রেন ওয়াটার হারভেস্টিং এর উপর সেমিনার, শুধু জায়গাগুলো বদলে বদলে যাবে, বাকি পুরো এক থাকবে, ওই কারণেই আমি চাইছি, ঠিক আছে? ওটা তাড়াতাড়ি পাঠাও। আর আরেকটা জিনিস, নেক্সট ডে থেকে আমি এটা করব, সেটা হচ্ছে একটু বাড়াবো সংখ্যাটা ক্লাসের, আরেকটা হচ্ছে পরীক্ষা নেব, বেশিক্ষণ নয়, জাস্ট আমি ধরো জাস্ট দুটো লেখা, কারণ বেশি সময় করা যাবে না, দুটো লেখা আমি অন অ্যান অ্যাভারেজ দুটো লেখার জন্য 20 মিনিট দেব, দিয়ে একটা র্যাপিড টেস্ট নিয়ে আমি শুরু করে দেবো, ঠিক আছে? একটু দেখা দরকার যে ইনস্ট্যান্ট রাইটিং কেমন হচ্ছে। ক্লাসটা শুরু হওয়ার আগে হয়তো তোমাদের দিয়ে দিলাম প্রশ্নটা 20 মিনিট আগে, তারপরে 20 মিনিট পরে আমি ক্লাসটা শুরু করে দিলাম। সেই পেপারটা আমি সেদিন দেখবো না, স্বাভাবিক ব্যাপার, কারণ ওর সঙ্গে সঙ্গে তো দেখা সম্ভব নয়, ওটা পরে হবে, কিন্তু আমি প্র্যাকটিসটা করাতে চাইছি, ঠিক আছে? আপত্তি নেই তো? হুম, অসুবিধা নেই কোনো, আমি ক্লাস বাড়াবো ইন দ্য সেন্স, ক্লাসটার যতটা পারা যায়, আমি তো পুরোটা রেকর্ডিং থাকছে সেটি। হ্যাঁ, টাইমিংটা কিন্তু এবার, এবার যেমন আছে এই টাইমিংটা 9টা ফটার দিকে যেমন আছে থাকবে। এবার হয়তো কোনো দিন আমি বললাম যে
দুম করে যে একটু রাতের দিকে যে আধ ঘন্টার জন্য কি 1 ঘন্টার জন্য জয়েন করো 10টা থেকে, আমি হয়তো 11টা অবধি দুম করে নিয়ে নিলাম। আর সেটাও হতে পারে, এবার সেটা আমি করব। কোনো চাপ নেই, ওটা আমি আজকে করতে বাধ্য হলাম কারণ আমি এখন বেরোবো, ওই কারণে আমাকে করতে হচ্ছে, উপায় নেই। ঠিক আছে, বাবাকে নিয়ে আসা হয়েছে গত রোববার হসপিটাল থেকে। এখনো একটা ওই 1 সপ্তাহের একটা হল্টার মনিটরিং, এখন আধুনিক বিষয় বেরিয়ে গেছে, ফোনের সাথে কানেক্টেড হল্টার মনিটরিং এর মেশিন, কোনো তার টার নেই, জাস্ট একটা ছোট্ট কচ্ছপের মতো বুকে লেগে রয়েছে। তো ওই সবের ব্যাপার আছে, ইনস্টলেশন করা আছে, তো ওটাকে একটু মাঝে মাঝেই মনিটরিং করতে হয়। আপাতত তো ঠিক আছেন, এই আর কি। হুম, ঠিক আছে, ওই কারণে আমি আজকে একটু জলদি করে নিলাম। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট দিন মিট করছি, আর ওটা আমাকে পাঠাও, হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে পাঠাও। ওকে, ওকে, হুম, গুড নাইট, গুড নাইট।